এই সাব্বির ওঠ ওঠ বাবা, লেট হয়ে যাচ্ছে তো। হুম। বাবা, একটু ঘুমাই না। তুই তো প্রতিদিন তাড়াতাড়ি উঠে যাস, আজ লেট করছিস কেন? বাবা এই কথাটা শোনার পর সাব্বিরের এক রাজ দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল। পরশু রাতে সাব্বির আর সাব্বিরের বন্ধুরা সবাই মিলে একটা বিষয়ের জন্য খুব খুশি ছিল। তাই সাব্বির সবাইকে একটা রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছিল। ট্রিট দেওয়া শেষ হলে সবাই যে যার মতো চলে যায়। সাব্বির বাইক নিয়ে বাসায় যাচ্ছিল। সামনে দিয়ে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিল। রাত তখন বেশি না, 8টা কি 9টা বাজে। মেয়ে দুটো বোরখা পরেছিল, একজন প্রজাপতি বোরখা আর একজন কালো ঢিলে ঢালা বোরখা। মেয়ে দুটো সামনে ছিল আর সাব্বির পিছনে। তখনই মেয়ে দুটো একটা অটো ডাক দেয়। এই ভাইয়া যাবেন? অটোওয়ালা যাবে বলে মেয়ে দুটো উঠতে নিলে তখনই অটোওয়ালা মেয়েটার কাঁধের হ্যান্ডব্যাগটা নিয়ে ফুল স্পিডে অটো টেনে চলে যায়। সাব্বির অটোওয়ালার পিছনে ধাওয়া করে বাইক নিয়ে অনেক চেষ্টার পর ওই বেটাকে পেয়েও যায়। সাব্বির ব্যাগটা ওই লোকের কাছ থেকে নিয়ে সেই জায়গায় আবার আসে, বাট মেয়েগুলোকে পায় না। মেয়েগুলো ব্যাগ খুলতে যেও সাব্বির খুলে না। পরে অনেক চিন্তা ভাবনার পর মেয়েটার ব্যাগ খোলে এবং একটা কলেজের বেতনের রিসিট পায়। হয়তো ওই মেয়ে দুটোর মধ্যে কারোর হবে। রাতে বাড়িতে এসে সবটা বলে সাব্বির। বাবা তুই খুব ভালো কাজ করেছিস, দেখিস মেয়েটা অনেক সুখী হবে। আশা করি। পরদিন সাব্বির যখন ওই কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল তখন একটা মেয়ে সাব্বিরের দিকে তেড়ে আসে। সাব্বির মেয়েটাকে আগে কখনো দেখেনি। হঠাৎ যদি আপনার দিকে কেউ তেড়ে আসে, তাও আবার একজন সুন্দরী মহিলা, থুকু মেয়ে, তখন আপনার কেমন লাগবে? সাব্বির মেয়েটার আশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। মেয়েটা এসে সাব্বিরের পাশে রাখা ব্যাগটা ছো মেরে নিয়ে নেয়। এই মেয়ে, এটা কি ধরনের অসভ্যতা? কেন, কি করলাম আমি যে আমাকে অসভ্য বলছেন? অসভ্য তো আপনি। আজব না, একে তো আমার ব্যাগ নিয়েছেন, তাও আবার আমাকে অসভ্য বলছেন। এটা আমার ব্যাগ, তাই আমি নিয়েছি। আপনি তো চোর, আমার ব্যাগ চোর। সবাই সাব্বিরের দিকে কেমন যেন হয়ে তাকিয়ে আছে। সবাই ওকে চোর ভাবছে। কি হলো বলেন, এটা আপনি কোথায় পেয়েছেন? হুম। সাব্বির এখন সবার চোখে চোরের তালিকায় পড়ে গেছে। ও যেই মনোমানসিকতা নিয়ে ব্যাগটা দিতে এসেছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর বেশিক্ষণ এখানে থাকলে চেনা কেউ দেখলে বলবে কমিশনার সাহেব এখন মহিলা কলেজের সামনে ঘোরাঘুরি করে। এটা আপনার ব্যাগ? প্রমাণ কি? এই যে আমার আইডি। মেয়েটি ব্যাগটা থেকে আইডি বের করে দেখালো। যাক, এটাই তাহলে বোরকাওয়ালি মেয়েটা। ব্যাগটা দিতে এসেছিলাম, দেওয়া শেষ, ব্যাস। আমার আর এখন সম্মান কামাতে হবে না। সাব্বির বাইক চালিয়ে কিছু না বলে সেখান থেকে চলে আসে। মেয়েটা পিছন থেকে কয়েকবার ডাক দিয়েছিল কিন্তু সাব্বির শোনেনি। সাব্বির উপকার করতে গিয়ে চোর সেজে গেছিল। কি রে, কই হারিয়ে গেলি? হ্যাঁ বাবা, বলো। কয়েকদিন আগে প্রমোশন পেলি, এখন থেকেই যদি আবার অলসতা করিস তো কি করে চলবে? আরে বাবা চিল, তুমি যাও, আমি আসছি। সাব্বির ফ্রেশ হতে চলে যায়। এতক্ষণ বলে ফেলি সাব্বিরের সংক্ষিপ্ত পরিচয়। রাফসান আহমেদ সাব্বির, বয়স 23। দুনিয়ায় আপন বলতে কেবল বাবা আছে। মা ছোটবেলায় সাব্বিরের জন্ম দিতে গিয়েই মারা যায়। বাকিটুকু পরে জানবেন। ফ্রেশ হয়ে নিচে এসে এই মিতা, খাবার দাও। আইতাছি খাড়াও। এত দেরি হয় কেন তোর প্রতিদিন? কি করিস সকাল সকাল? বাহ, মুই হইলাম ডিজিটাল পুরাই মরটা। সকাল সকাল জাগিং করি। কি বলবি জাগিং? আরে ওটা জাগিং না, এটা হলো জগিং। আর ওইটা কি বললি, মর্টাম? কার পোস্টমর্টাম? আরে ভাই, মোর ইংলিশে এত ভুল ধরো কেন? ভুল করলে তো ধরবই, কথা বাদ দে। আজকে আমার নতুন কমিশনার পদে জয়েনিং, জানিস না? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। হ ভাই যাই, একটু খাড়াও। সাব্বির টেবিলে এসে বসে পড়ে আর বাবা ও মিতা খাবার নিয়ে আসে। মিতাকে জানবেন না, মিতা হলো সাব্বিরের বাবার ড্রাইভারের মেয়ে। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে এখানেই থাকে। সাব্বির অনেক আদর করে, কাজের লোকের মতে কখনো ব্যবহার করে না। খাবার খেয়ে সাব্বির ইউনিফর্ম পরে বের হয়। বাবাকে সালাম করে বেরিয়ে যায়। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। সালাম সাব। তাড়াতাড়ি চালাও। স্যারের যা লাগতেছে না আজকে, একেবারে ঝাক্কাস। আরে এত পাম দিতে হবে না, আর আমি তো প্রতিদিন এমনই দেখাই। আজকে আবার কি দেখলে? স্যার স্টাইল। তাই নাকি? যাক, কেউ অন্তত স্টাইলে প্রশংসা করলো।
ফাহিম গাড়ি চালাচ্ছে আর সাব্বির বসে আছে। আজকে কমিশনার অফিসের সামনে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন কমিশনারকে ওয়েলকাম জানানোর জন্য। ফাহিম গাড়ি চালিয়ে কমিশনার অফিসের সামনে আসে। অনেক পুলিশ দাঁড়িয়ে আছে সাব্বিরের অপেক্ষায়। ফাহিম গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। সাব্বির হিওবিক স্টাইলে গাড়ি থেকে নেমে আসে। তেমন কিছু বলার নেই সাব্বিরের ব্যাপারে। 5 ফুট 8 ইঞ্চি হাইট, ইস্ত্রি করা পুলিশ ইউনিফর্ম আর কালো সানগ্লাস, একেবারে সিনেমার পুলিশের মতো। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এগিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সবাই সেলুট দেয়। ওয়েলকাম স্যার। ফুলের তোড়া এগিয়ে দিয়ে। ধন্যবাদ। স্যার, আমরা ভেবেছিলাম কমিশনার স্যার হয়তো কোনো বয়স্ক লোক হবে, কিন্তু আপনি তো। কি বাচ্চা পোলাপান? না স্যার, আমি সেটা বলিনি। মহিলা ইন্সপেক্টর খুবই ভয় পেয়ে। আরে আপনার তো ভয়ে ঘামছেন, আমাকে ভয় পেতে হবে না। আমিও আপনাদের মতো সাধারণ মানুষ, হয়তো পোস্টে আপনাদের বড়, এইটুকুই। আর একজন, স্যার আপনার মনোভাবের তুলনা হয় না। ফাহিম, গাড়ি থেকে ফাইলগুলো নিয়ে আসো। ওকে স্যার। কমিশনার অফিসে সাধারণত অনেক পুলিশ থাকে। ইন্সপেক্টর রাইসা সাব্বিরকে তার কেবিন দেখিয়ে দেয়। স্যার, এটা আপনার কেবিন, কোনো প্রয়োজনে আমাকে ডেকে নেবেন। ওকে, আমাকে এখানকার সকল কেসের ডিটেল আর সব গুন্ডা বদমাইশের লিস্ট দেবেন। ওকে স্যার। একটু বাদে সাব্বির ফাইলগুলো ঘাঁটতে থাকে আর কিছু কেস সাব্বিরের নজরে আসে। ওইগুলো চেক করতে থাকে। তখনই, স্যার আমাকে সাহায্য করুন, স্যার আমার মেয়েকে বাঁচান। কথাগুলো বলে একজন বয়স্ক লোক ভিতরে চলে আসে। তার পিছনে কয়েকজন কনস্টেবল। কি হয়েছে কনস্টেবল? স্যার, এই লোককে আমরা অনেক আটকাতে চেয়েছি, কিন্তু ইনি কারো কথা শুনছেন না। বয়স্ক লোক, তাই গায়ে হাতও দিতে পারছি না। ইনার গায়ে হাত তুলবেন? ইনি আপনার চেয়ে বয়সে কত বড়? আমার বাবার বয়সী হবে স্যার। তাহলে আপনার বাবার গায়ে যদি কেউ হাত তোলে তখন আপনার কেমন লাগবে? সরি স্যার, আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। নেক্সট টাইম এরকম হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চাচা, আপনি বসুন, এই ওনাকে পানি দাও। বয়স্ক লোককে পানি দিলে উনি এক চুমুকে পানিটা খেয়ে নেয়। এবার বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, তোমার মতো অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। আসলে হয়েছে কি? বলুন চাচা, কোনো সমস্যা নেই, আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করব। আমি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। এই শহরে আমার অনেক প্রপার্টি। কিছুদিন আগে কয়েকজন লোকাল মাফিয়া আমার কাছে আসে এবং বলে যে আমার নতুন কেনা বিল্ডিংটা ওদের নামে লিখে দিতে। আমি না করি, তাই আজকে আমার পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে গেছে। আপনার কাছে কোনো ফোন আসেনি মুক্তিপণের টাকা চেয়ে? না বাবা, আমি গিয়েছিলাম ওদের কাছে। আমি বলেছি যে ওই বিল্ডিংটা ওদেরকে দিয়ে দেব, কিন্তু ওদের এখন আমার পুরো প্রপার্টি চাই। আবার বলেছে যে আমার মেয়ের সাথে কুকীর্তি করে নেটে ভিডিও ছেড়ে দেবে। ওরা এখন কোথায়? সাব্বির প্রচন্ড রাগ সহকারে। ওরা এখন একটা জায়গায় একটি পরিত্যক্ত বাড়িতে আছে। সাব্বির সাথে সাথে কয়েকজন ইন্সপেক্টর আর কনস্টেবলকে ডাক দেয়। গাড়ি নিয়ে অমুক জায়গায় চলে আসে। গাড়ি থেকে নেমে সাব্বির পিস্তলটা বের করে নেয় আর চাচাকে সাথে নেয়। ভিতরে গিয়ে সাব্বির দেখে দুটো ছেলে বাচ্চাকে আর একজন মহিলাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। মনে হচ্ছে এদেরকে মারা হয়েছে। আর একটি মেয়ে বয়স্ক লোকটির মেয়েকে কয়েকবার টিস করছে। বড় ভাইরা, কি অবস্থা? মুখ কে রে তুই? আরে এখানে আসার সাহস কী করে হয় তোর? আরে বুড়ো, তোকে না বলেছিলাম পুলিশে খবর দিতে না? তোর তো অনেক সাহস। ঠাস 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 থাপ্পড় পড়ে ওই গুন্ডগুলোর গালে। সবাই হতবাক হয়ে চেয়ে আছে। সবার চোখ এখন সাব্বিরের উপর। কি করে বয়স্ক লোকদের সম্মান করতে হয় জানিস না? আরও একটি থাপ্পড় মেরে গুন্ডাগুলো সব বলদের মতো চেয়ে আছে। আজই হয়তো প্রথম কোনো পুলিশ তাদের বসকে মারছে। তোকে তো আমি বলে পিস্তলে হাত দেয় গুন্ডাটি। ফাহিম, কোনো গুন্ডা যদি কোনো পুলিশদের দিকে অস্ত্র তুলে গুলি করার চেষ্টা করে তাহলে তাকে কি করা উচিত? স্যার, আমরাও গুলি করব আত্মরক্ষার জন্য। তাহলে এখনো দাঁড়িয়ে কেন? সব কটাকে গুলি করে মনে করো কালকে ঈদ। সেই খুশিতে যেভাবে বাজি ফাটাবে
সেভাবে গুলি দিয়ে উদযাপন করো। মনে রেখো, কেউ যেন না মরে। সব কয়টাকে প্রতিবন্ধী বানিয়ে দাও। তো আমাকে দেখে কি মনে হয় মজা করছি? গুলি চালাও। সবাই হাতে পিস্তল নিয়ে কয়েক সেকেন্ড সব শেষ করে দেয়। যাক, তাহলে খেল খতম, পয়সা হাজাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার। আরে হে, তেমন কিছু না, এটা আমার দায়িত্ব। সবাইকে বাসায় পৌঁছে দাও। ফাহিম আর অনিক, এদেরকে হাসপাতালে পাঠাও। ওকে স্যার। বলে ফাইম আর অনেক চলে যায়। রাইসা, গাড়ি বের করো। আজকে থেকে এই শহরের নকশা চেঞ্জ হবে। স্যার আপনি কি এমনই কেমন? সৎ আর ডেঞ্জারাস পুলিশ? আসলে কেবল আমি না, আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে এমন হওয়া উচিত। গাড়ি কিসের সাথে যেন বাড়ি খায়। কি হলো, অ্যাক্সিডেন্ট নাকি? স্যার আপনার সাথে কথা বলতে বলতে যে কখন যে স্কুটির সামনে চলে এসেছি দেখিনি। নেমে দেখো কিছু হয়েছে কিনা। স্যার একটা মেয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়েছে গাড়ির সামনে। হোয়াট? কেন? আমি জানি না, জিজ্ঞেস করে নি আগে। ওকে। বলে রাইসা গাড়ি থেকে নেমে যায়। কিছুক্ষণ বাদে ফিরে আসে। এই মেয়ে থাকা দরকার। বলে রাইসা গাড়িতে উঠে আসে। কি হলো, এভাবে হাসছেন কেন? আর বলবেন না স্যার, মেয়েটি যা ডেয়ারিং। একটি ছেলে তাকে টিস করেছে বলে ছেলেটিকে মেরে গাড়ির নিচে দিয়ে দিয়েছে। ভাগ্যিস ছেলেটির কিচ্ছু হয়নি। এত ডেঞ্জারাস মেয়ে? হ্যাঁ স্যার, ওই যে বোরকলি মেয়েটা, ওইটা। সাব্বির ওই মেয়েটার দিকে লক্ষ্য করে। মেয়েটাকে সাব্বিরের চেনা চেনা লাগতেছে। আরে এটা তো সেই মেয়ে যাকে দেখলেই সাব্বিরের দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। এটা সেই ব্যাগওয়ালি। ব্যাগটা দেখেই সাব্বির চিনে ফেলেছে। আসলেই মেয়েটা খুবই ডেঞ্জারাস। কেন স্যার, আপনার সাথে আবার কি করলো? আমি আবার কখন বললাম কিছু হয়েছে? আমি বললাম যে মেয়েটা খুবই ডেঞ্জারাস। রাইসা গাড়ি নিয়ে অফিসে চলে আসে। সাব্বির সকল ফাইলপত্র ঘেটে দেখে ওই এরিয়ার সকল গুন্ডা বদমাইশের প্রতি অ্যাকশন নিতে বলে। সাব্বিরের কথা মতো পুরো শহর জুড়ে তাণ্ডব চলে পুলিশ বাহিনী। গুন্ডাদের নাজেহাল অবস্থা, আর একের পর এক সুপারিশ আসছে উপর মহল থেকে। কিন্তু সাব্বিরকে যারা চেনে তারা জানে যে সাব্বির কারো সুপারিশে কাজ করে না, সে যাই হোক না কেন। সারা শহরে এখন গুন্ডাদের মুখে সাব্বিরের নাম। সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। রাতের বেলা সাব্বির ফাইমকে নিয়ে বের হয় শহরটাকে ঘুরে দেখবে বলে। একটা পুলিশ জিপ নিয়ে নেয় সাথে। অতিরিক্ত কোনো পুলিশ নেয় না সাথে, কেবল ইন্সপেক্টর অনিক, ফাহিম আর রাইসা। সবাই মিলে অনেক জায়গায় ঘুরে আসলে সাব্বিরকে সবাই যেমন ভেবেছিল সাব্বির ঠিক তেমন না। অনেকটা বন্ধুভাবাপন্ন মিশুক প্রকৃতির। সাব্বিরের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারে সবাই, আর শহরটাও ঘুরে দেখা হয়। এই ফাঁকে প্লাস টহল দেওয়াও হয়ে যায়। ঘোরা শেষে সবাই মিলে একটা পার্কের রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। স্যার আজকে আপনাকে খাওয়াবো আমরা। আরে না, এটা হয় না। আপনাদের আমি নিয়ে এসেছি, আমি খাওয়াবো। আমাকে না হয় অন্যদিন খাওয়ালেন। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ওয়েটার, খাবারের মেনু কোথায়? আমি তো তেহারি খাবো, আমার ফেভারিট। আপনারা কি খাবেন অর্ডার করে নেন। আমার জন্য একটা চিকেন বিরিয়ানি। আমার জন্য হালিম নিয়ে আস। আর আমার জন্য চিকেন কাবাব নিয়ে আসেন। ভয় পাবেন না, এই যে দেখুন আমরা আছি, কোনো ক্ষতি হবে না আপনার। মহিলা আঙ্গুল তুলে বলে। সবাই মহিলাটির ইশারাকৃত জায়গায় তাকায়। একটা বস্তা পড়ে আছে। অনেক লাইট ধরে সাব্বির ও ফাইম সেদিকে এগিয়ে যায়। লাশ, লাশ, ওখানে লাশ। আরে ভাই, কে আপনারা এভাবে লাশ ধরতে যাচ্ছেন? কমিশনার অফ পুলিশ। সাব্বির কিছুটা পিছিয়ে গেল। স্যার কি হলো, আপনি পিছিয়ে গেলেন কেন? সাব্বির কোনো জবাব দিল না। সবাই চুপ মেরে যায় আর কিছু বলে না। সাব্বির বস্তাটার মুখে একটা মাথা দেখতে পায়। একটা মেয়ে হবে হয়তো, আর পুরো বস্তাটা রক্তে লাল হয়ে আছে। সাব্বির বস্তাটি ফাইমকে খুলতে বলে। ফাইম বস্তাটি কেটে নেয়, আর তারপর যা দেখা যায় তা দেখে অনেক ভয় পায়। একটা মেয়ের লাশ, খুবই বাজে দেখাচ্ছে চেহারা, বোঝা যাচ্ছে না। আর হাত দিয়ে কাটা ছেঁড়া দাগ, মনে হচ্ছে কেউ বা কারা ধর্ষণ করেছে। মেয়েটির পাশে বস্তায় আরেকটা জিনিস দেখতে পায় সাব্বির। সেটি হচ্ছে সেই ব্যাগটি। হ্যাঁ, এই বোরখাওয়ালি ব্যাগটি। স্যার, স্যার কিছু বলছেন না কেন? কিছু তো অন্তত বলুন।
সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না। একটা জলজ্যান্ত মানুষ যাকে সকালে দেখলো তাকেই এখন লাশ হিসেবে দেখে অনেকটা শক পেয়েছে। আর সাব্বির শিওর না যে এটাই বোরখা আলী, কারণ চেহারাটা বোঝা যাচ্ছে না। স্যার, হ্যাঁ আপনি পিছিয়ে গেলেন যে? কিছু না, বডিটাকে গাড়িতে তোল আর পুরো জায়গাটাকে ভালো করে সার্চ করো, কোনো ক্লু যেন হাতছাড়া না হয়। ওকে স্যার। বলে ফাইম আর অনেক বডিটাকে গাড়িতে তোলে। সাবধানে। বডিটা গাড়িতে তুলে সাব্বির রাইসাকে নিয়ে ফরেনসিক রিপোর্টের এর জন্য বডিটার পোস্টমর্টম করাতে দেয়। আর ফাইম অনেক আর আরও কয়েকজন পুলিশ পুরোটা পার্ক ও আশেপাশে এরিয়ায় চিরুনি তল্লাশি চালাতে থাকে। লাশের পোস্টমর্টম করছে ডাক্তার, আর সাব্বির আর রাইসা বাইরে বসে আছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো, নির্দ্বিধায়। মেয়েটাকে আপনি চেনেন তাই না? হ্যাঁ চিনি, তুমিও চেনো? কিভাবে স্যার? আজ সকালের কেসটা সলভ করে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? ওই অ্যাক্সিডেন্টের জন্য যে মেয়েটা দায়ী ছিল, এটা হয়তো সেই মেয়েটাই। আপনি কিভাবে শিওর যে এটাই সেই বোরকলি মেয়ে? বস্তাতে একটা ব্যাগ দেখেছিলে চামড়ার, ওই ব্যাগটা আমার খুব চেনা। সাব্বির চুপটি মেরে বসে আছে। এরপর সাব্বির রাইসাকে সবটা খুলে বলে কিভাবে ব্যাগটা চুরি হয়, সাব্বির কিভাবে ফিরিয়ে আনে, আর মেয়েটা কিভাবে সাব্বিরকে ভুল বুঝে। স্যার, পোস্টমর্টম কমপ্লিট। মেয়েটার বয়স আনুমানিক 19 থেকে 20 বছর হবে। মেয়েটার হত্যা হয় এখন থেকে প্রায় 4 কি 5 ঘন্টা আগে। হত্যা বললে ভুল হবে, মেয়েটাকে 3 থেকে 4 জন মিলে ব্রুটালি রেপ করেছে। এদের সিমেন্টের ট্রেস যাতে না পাওয়া যায় সেই জন্য রড ব্যবহার করেছে। আর স্যার, মেয়েটির মৃত্যু খুব করুণ মৃত্যু ছিল। এর মাধ্যমে এটা বোঝা যায় যে খুনিরা খুবই ডেঞ্জারাস। এছাড়া আর কিছু? হ্যাঁ স্যার, মেয়েটাকে রেপ করার আগে পেটানো হয়েছে, প্লাস কোকেন খাইয়েছে। সাব্বিরের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। খুব বাজে ধরনের রাগ সাব্বিরের। ওর রাগের সময় মাথা ঠিক থাকে না, যা কিছু করে ফেলতে পারে। সাব্বির রিপোর্টটা হাতে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিতে নিলে। স্যার, কোথায় যাচ্ছেন? জানি না, চাইলে আসতে পারো। রাইসা গাড়িতে গিয়ে বসে আর সাব্বির গাড়ি চালাতে থাকে। সাব্বির ফাহিমকে ফোন দেয়। হ্যালো ফাহিম, প্রমাণ কত দূর পেলে? স্যার, কিছুই পাইনি। মেয়েটাকে এখানে মারা হয়নি, লাশটাকে অন্য কোথাও থেকে আনা হয়েছে। আর পার্কের সিসিটিভি ফুটেজ দেখে কিছুই দেখা যাচ্ছে না, কেবল 2টা হাইস গাড়ি দেখা যাচ্ছে। নাম্বার দেখা যাচ্ছে? না স্যার, নাম্বার দেখা যাচ্ছে না। সাব্বির পার্কে চলে যায়। কিছু না কিছু প্রমাণ পেতেই হবে। একটা মেয়েকে এভাবে জানোয়ারের মতো ধর্ষণ করে গেল আর পুলিশ প্রমাণ পাচ্ছে না। হঠাৎ সাব্বিরের মাথা কাজ করতে শুরু করে। ফাহিম, এই এলাকায় সিসিটিভি কভারেজ আছে? স্যার, আবাসিক এলাকা, তাই মোটামুটি সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সব কয়টা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা হয়ে যায়, কিন্তু গাড়িগুলোর কোনো নাম্বার প্লেট দেখা যায় না। খুব দ্রুত চালিয়ে গেছে। আর একটা বাড়ির ক্যামেরায় গাড়ির নাম্বার ধরা পরে জানা যায় যে প্লেটটা ভুয়া। এই সিরিয়ালে প্রত্যেকটা ট্রাফিক ক্যামেরায় গাড়িগুলোকে ফলো করতে থাকো, পেয়ে যাবে। অনুসন্ধান চলতে থাকে। ভোর হতে চলেছে প্রায়। সাব্বির, ফাহিম, রাইসা, অনিক সহ সবাই অন্যত্র ওভাবে ডিউটি করে যাচ্ছে। ভোর হয়ে এসেছে প্রায়। ফজরের আজান দিয়ে সাব্বির একটা মসজিদে ঢুকে যায়। উজু করে নামাজে দাঁড়িয়ে যায় সাব্বির। নামাজ পড়ে দোয়া করে যেন মেয়েটার খুনিকে ধরতে পারে, মেয়েটার খুনিকে ধরার কোনো প্রমাণ যেন পায়। মসজিদ থেকে বেরিয়ে সাব্বির গাড়িতে উঠতে নিলে ফোনটা বেজে ওঠে। হ্যালো ফাহিম, বলো। স্যার, গাড়িগুলোকে পাওয়া গেছে। সাব্বির উপরের দিকে তাকিয়ে আল্লাহকে শুকরিয়া জানায়। হ্যাঁ ফাহিম, আমি আসছি। ফাহিম এবং বাকিদের কাছে পৌঁছে যায় সাব্বির। একটা বিশাল ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে সবাই। একটু আড়াল হয়ে আছে যাতে কেউ সন্দেহ না করে। স্যার, এই বাড়ির বাইরের ট্রাফিক ক্যামেরায় ধরা পড়েছে এই বাড়িতে গাড়ি দুটো ঢুকেছে। ওকে, বাড়িটাকে ঘিরে ধরো। সাব্বির বাড়ির গেটে কোনো দারোয়ানকে দেখতে পায় না। সুবিধাই হয়েছে। অনেক, তুমি পিছনের দিকে যাও, ফাহিম আর কয়েকজন কনস্টেবল নিয়ে যাও। আর রাইসা, আমার সাথে আসো। বাড়ির ভিতরে ঢুকে পড়ে সাব্বির। আর ভেতরটা খুবই নির্জন, কোনো কোলাহল নেই। এখনও সকাল হয়নি তেমন, কেবল ওর সূর্যি মামা বেরিয়ে আসছে আলোর রেখা নিয়ে।
গেট খোলাই ছিল। সাব্বির আর রায়শা আওয়াজবিহীন পায়ে ভেতরে ঢোকে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাড়িটা খুবই বড়, আর ভেতরে জিনিসগুলো খুব দামি, মনে হয় বড়লোক বাবের বখাটের সন্তান। ভেতরে ডাইনিং রুমে 3 জনকে দেখতে পায় সাব্বির, আর অনেক উপরতলায় আরেকজনকে। পুরো বাড়িতে মোট 4 জন। আর ভাবছেন হয়তো যে ওরা অ্যাটাক করলো না, ওদের সবার এখনো নেশা কাটেনি, খুব বেশি নেশা করে ফেলেছে। একজন তো টেবিলে পড়ে আছে, নাকে মুখে এখনো কোকেন লেগে আছে। সব কয়টার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সাব্বির ওদের মুখে পানি ছিটিয়ে দেয়। সব কয়টার হুঁশ ফিরে আসে, একটা এখনো ঝিমোচ্ছে। সালাম সাহেব, এত সকালে আমাদের এখানে কি ঘুষ টুস লাগবে নাকি? সাব্বির রাগ মাখা মুখে নিয়ে ফাইমের দিকে তাকায়। আরে স্যার, লজ্জা পাবেন না, হদ্রে দেব। আমরা সবাইকে দেই, কাউকে নিরাশ করি না। সাব্বির ওর মুখে লাথি মারে, নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। ওই শালা বাস্টার, তোর সাহস কি করে হয় আমাকে মারা? তুই জানিস আমি কে? তুই জানিস আমি কে? তোরা কে কি সেটা জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু তোদের দিয়ে আমার অনেক কিছু আছে। বল, কালকে ওই মেয়েটাকে কে ধর্ষণ করেছিস? স্যার, কোন মেয়ের কথা বলছেন? কিছু বুঝতে পারছি না। অনিক, ওকে বোঝাও তো। বলার সাথে সাথে অনিক ছেলেটার পাশে একটা গুলি চালায়। স্যার স্যার, কি করছেন? মেরে ফেলবেন নাকি? ওরা খুব পস্তাবে রাহান, ওদের ব্যাপারে ডেডি জানতে পারলে ওদের বংশ নির্বংশ করে দিবে। বল, মেয়েটাকে কেন মেরেছিস? আরে স্যার, আপনাদের কাছে আর কি লুকাবো? কালকে আমাদের একটা ছোট ভাই বলল কোনো মেয়ে নাকি ওরে রাস্তায় অপমান করেছে। আমরা গেছিলাম, ভেবেছিলাম মেয়েটাকে একটু ওয়ার্নিং দেবো, কিন্তু মেয়েটার বান্ধবী রাজকে থাপ্পড় মেরে বসলো। রাজ তখন নেশায় ছিল, তাই মাথা গরম করে দুটোকে তুলে নিয়ে আসে। দুটো মানে? আরে স্যার, বলছি তো, একটু চিল করেন না। তারপর আবার বলতে শুরু করলো। ওরা দুজন ছিল স্যার, একজন বোরকা পরা আর একজন নর্মাল ড্রেসে। বরকাওয়ালিকে মেরেছিস নাকি, না ওর বান্ধবীকে? স্যার, আমরা মারতে চাইনি, কিন্তু কি করব বলেন? মেয়েটা খালি কান্না করছিল, বলছিল ছেড়ে দিতে, বাসায় চলে যাবে। একবার ভাবলাম ছেড়ে দিই, কিন্তু স্যার ওর ফিগারটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওকে প্রথমে আমি, তারপর এরা 3 জন পর্যায়ক্রমে ধর্ষণ করি। সাব্বির রাজের মুখে একটা লাথি মারে। তোরা মানুষ না, জানোয়ার। তোদের মেয়েটাকে দেখে একটুও মায়া দয়া হলো না? তোর মা বাবা বোনের সাথে যদি কেউ এরকম করে তখন তোর কেমন লাগবে? অফিসার বলে চিল্লিয়ে উঠলো রাজ। তোর মুখের ভাষা ঠিক কর। হ্যাঁ রে, ভালো মানুষ রে। তুই যাকে ধর্ষণ করেছিস সেও তো কারোর বোন, কারোর সন্তান। তাহলে কাজটা করার আগে একবার ভেবে দেখলি না? আরেকটা কে কি করেছে? ওইটা তো নেকা খালি কান্না করে, বোরকাটা খুলতে পারলাম না, চিল্লাচিল্লি করছিল। আর ওসব গেউ মেয়েদের প্রতি রুচি আসে না, তাই ওইটাকে সিঁড়িতে বেঁধে ফেলে রেখেছি। রাইসা আর ফাইমকে ইশারা করে সাব্বির সিঁড়ি ঘরে যাওয়ার জন্য। আর এদিকে স্যার, মেয়েটাকে নিয়ে যাবেন? তো কি তোর কাছে রেখে যাব এনজয় করার জন্য? আচ্ছা, নিয়ে যান, কিন্তু দেখবেন যাতে কাউকে কিছু না বলে। আর আপনি আপনার মুখ বন্ধ রাখতে কত নেবেন? 5 কোটি, 10 কোটি? কি হবে না তাহলে 20 কোটি? দেখাচ্ছি তোর টাকার গরম। ওই মেয়েটার লাশ কোথায়? ওইটাকে তো স্যার পার্কে ফেলে এসছি। রাইসা আর অনেক উপর থেকে বোরখা আলীকে নিয়ে আসে। বোরখা আলীকে অক্ষত দেখে সাব্বিরের মুখে হাসির রেখা ফুটে ওঠে। বোরখা আলী এখন অজ্ঞান, কিন্তু অন্যদিকে ওই মেয়েটা অর্থাৎ বোরখা আলীর বান্ধবীর কথা ভেবে সাব্বিরের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রক্ত উঠতে থাকে। এদেরকে তো শাস্তি দিতেই হবে। এ নিশ্চয় কোনো ক্ষমতাশীল লোকের ছেলে, তাই একে জেলে দিলে কিছুদিনের ভেতরেই বেরিয়ে আসবে। তাই একে অন্য উপায়ে শায়েস্তা করতে হবে। চল আমাদের সাথে, আমাদের দেখিয়ে দিবি যে ওই মেয়েটাকে কোথায় ফেলেছিস। চলুন স্যার, আর আপনি খুব ভালো, আপনাকে সন্তুষ্ট করার দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমি তো সন্তুষ্ট হবই, আর তোদেরও সন্তুষ্ট করব। মানে তোদেরকে বেকুসুর খালাস করে দেব, মুক্ত করে দেব। ফাহিম, অনেক, রাইসা সহ সবাই তাকিয়ে আছে সাব্বিরের দিকে, কেননা ওই মেয়েটির লাশ তো পাওয়া গেছে। তাহলে কি করতে চলেছে সাব্বির এদের দিয়ে? আর সাব্বির এদের সাথে এত তাল মিলাচ্ছে কেন? সাব্বিরও কি তাহলে অন্য পুলিশদের মতো? সাব্বির 4 জনকেই গাড়িতে তুলে নেয়, আর বোরখা আলীকে আরেকটি গাড়িতে করে রাইসার সাথে ওর বাড়িতে পাঠিয়ে দেয়। ওদের 4 জনকে নিয়ে একাই চলে যায়। সন্ধ্যাবেলা সাব্বির বোরখা আলীকে দেখতে রাইসার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাইসা বারান্দা দিয়ে সাব্বিরকে দেখতে পায়।
সবাই বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আরে এমনি দাঁড়িয়েছিলাম। ভেতরে চলে আসুন। সাব্বির ভেতরে যায়। বোরখা আলী অরিজিনাল নাম তানিয়া, যেটা রাইসা সাব্বিরকে জানায়। সাব্বির গিয়ে তানিয়ার বিছানার পাশে বসে। তানিয়াকে যখন এখানে আনা হয় তখন ও অজ্ঞান ছিল, প্লাস ওর জ্বর ছিল। জ্বর অবশ্য এখন কমে এসেছে। রাইসা সাব্বিরের জন্য কফি আনতে যায়। সাব্বির বসে বসে তাকিয়ে আছে তানিয়ার দিকে। কখনো ও চেহারাটা ভালো করে দেখেনি কোনোদিন। খুব মিষ্টি একটা চেহারা, দুধে হালকা গায়ের রং, চুলগুলো হালকা কোকড়ানো। সাব্বির ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন ওর চেহারার একটা মায়ায় পড়ে যাচ্ছিল, যে কেউ এর প্রেমে পড়ে যাবে। সাব্বির এর ক্রমশ ওর গোলাপি ঠোঁটজোড়ার দিকে আকৃষ্ট হতে থাকে। হঠাৎ তানিয়ার ঘুম ভেঙে যায়। সাব্বিরের চেহারা এখন ঠিক ওর মুখের উপর, তাই চোখ খুলে সাব্বিরকে দেখে অনেকটা আটকে ওঠে, ফলে চিৎকার করে ওঠে। রাইসার কফি বানানো শেষ, তাই রাইসা কফি নিয়ে রুমে আসছিল। ঠিক তখনই চিৎকার শুনতে পায়। কি হয়েছে? তানিয়া চিৎকার করছে কেন? এই চোর লোক এখানে কি করছে? কে? চোর কোথায়? চোর এই তো সামনে বসে আছে। আমাকে বলছে। এটা বলে সাব্বির রাইসার দিকে তাকিয়ে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। স্যার, আপনি চোর হতে যাবেন কেন? এই এক মিনিট, আপনি এই চোরকে স্যার বলছেন কেন? তানিয়া, তখন থেকে দেখছি তুমি স্যারকে চোর চোর বলছো। তুমি জানো না উনি কে? না, সেটাই তো জানতে চাইছি। কমিশনার অফ পুলিশের সাব্বির। আপনি খুব ভালো মজা করেন তো ম্যাডাম। এই চোর নাকি পুলিশ কমিশনার? সাব্বির আর রাইসা চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুমে ইন্সপেক্টর অনেক আসে। স্যার, আপনাকে বড় স্যার ডেকেছেন। আচ্ছা, তুমি যাও, গাড়ি রেডি করো, আমি আসছি। তানিয়া এখন হয়তো বুঝতে পেরেছে যে রাইসা মজা করেনি, সাব্বির আসলে পুলিশ কমিশনার। স্যার, স্যার, আমাকে না মাফ করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি কে। আপনাকে না চিনে ওই দিন আপনাকে অপমান করলাম। ইটস ওকে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা স্যার, আমার বান্ধবী কোথায়, ও কেমন আছে সেটা তো জানতে পারলাম না। সাব্বির রাইসার দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞেস করে কি করব। রাইসা সবটা বলে দিতে বলে। আপনার বান্ধবীকে দেখবেন। অবশ্যই স্যার, ওর এই দুনিয়ায় আমি ছাড়া কেউ নেই। ও এতিম, আমিও এতিম। সাব্বির তানিয়াকে সাথে নিয়ে গাড়িতে বসে। আগে বড় স্যারের অফিসে যায়। স্যার, আমাকে ডেকেছেন কেন? আসো। তুমি কি জানো যে শহরে টপ বিজনেসম্যান আলতাফ চৌধুরীর ছেলে সহ আরও কয়েকজন নামি দামি লোকের 3 জন ছেলে সহ 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না স্যার, মাত্র জানতে পারলাম। কোথায়, কিভাবে? আমি জানি না যে এতে তোমার হাত আছে কিনা, তবে ওদের খুঁজে বের করার ব্যবস্থা করো। ওকে স্যার। তুমি এখন আসতে পারো। সাব্বির তানিয়াকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালের কেবিন ওয়ার্ডে পেরিয়ে ওকে মর্গে নিয়ে যায়। স্যার, এখানে কেন? তোমার বান্ধবীকে দেখবে না? হ্যাঁ স্যার, অবশ্যই, কিন্তু মর্গে কেন? শি ইজ নো মোর বলেই একটা ড্রয়ার খুলে দেয়। তাতে ছিল সেই মেয়েটির লাশটা দেখে তানিয়া যখন বুঝতে পারলো এটাই তার বান্ধবী, ও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাব্বির ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। তানিয়ার জ্ঞান ফিরে আসে। তানিয়া কোনো কথা বলছে না, চুপ করে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তানিয়া, হেই তানিয়া, আপনি প্লিজ কাঁদবেন না। তানিয়া সাব্বিরকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাঁদতে থাকে। স্যার, ওর কি দোষ ছিল বলতে পারেন? আমি ওই লোফারটাকে শাস্তি দিলাম, আর তার শাস্তি আমাকে না দিয়ে ওকে কেন দিতে গেল বলতে পারেন? ও আর আমি এতিমখানায় মানুষ হয়েছি। ওর কোনো শত্রুতা ছিল না কারোর সাথে। ও চাইতো পড়ালেখা করে ডাক্তার হয়ে মানুষকে ফ্রিতে সেবা করতে। আজ ওর প্রাণ আর ইজ্জতটা ফ্রিতে চলে গেল। স্যার, ওই জানোয়ারদের সবচেয়ে কঠোর শাস্তি দিবেন। ওদের শাস্তি দেখে যেন শয়তানেরাও আত্মা কেঁপে ওঠে। মানে দেখো বলে সাব্বির মোবাইলে খবরের চ্যানেল বের করে দেয়। হেডলাইনের লেখা বুড়িগঙ্গায় 4 যুবকের লাশ। ওদেরকে আপনি মেরেছেন? আমার নজরে এরা সবাই দেশের কীট, আর এদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি অনেক খুশি হয়েছি এই খবরটি দেখে।
আচ্ছা তানিয়া, আপনাকে এখন আমি রাইসের বাসায় দিয়ে আসি। আমাকে এখনই হয়তো কল দেবে বড় অফিসাররা। আচ্ছা, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। দরকার নেই। বলে সাব্বির গাড়ি স্টার্ট দেয়। আচ্ছা তানিয়া, আপনার আপন বলতে কেউ নেই? না স্যার, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি। কোনো ভালোবাসার মানুষ? মানে এই সুযোগে তো এটা নর্মাল ব্যাপার। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা কেবল আমার হাজবেন্ডকে বাসবো, বিয়ের পর। সাব্বির গাড়ি চালাতে থাকে আর কি যেন ভাবতে থাকে। তানিয়ার মনেও কিছুও চলছে। মানে এ যুগে তো এটা নর্মাল ব্যাপার। নেমে পড়ুন তানিয়া, নেমে পড়ুন, আমরা চলে এসেছি। ও হ্যাঁ। বলেই তানিয়া নেমে পড়ে। তানিয়া। হ্যাঁ বলুন, কিছু বলবেন? এই নিন। একটা ফোন এগিয়ে দিয়ে কথাটা বলে সাব্বির। এটা রাখুন, কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা। বলে ফোনটা নিয়ে নেয় তানিয়া। সাব্বির গাড়ি ঘুরে চলে যায়। হ্যালো স্যার, বলুন। তুমি খবর শুনেছ? হ্যাঁ স্যার, আমি সেখানেই যাচ্ছি। রেজিস্টার স্পিড বাড়াও, আমি খুব শীঘ্রই একটা রিপোর্ট চাই। ওকে স্যার। বলে সাব্বির ফোনটা কেটে দেয়। এর মধ্যে সাব্বির লাশগুলোকে যে হাসপাতালে রাখা হয়েছিল সেখানে চলে যায়। ফাহিম, অনিক, রাইসা সহ সবাই সাব্বিরকে স্যালুট দেয়। ওদের চোখে সাব্বিরের জন্য একটা আলাদা রেসপেক্ট দেখতে পায় সাব্বির। স্যার, আমি জানতাম আপনি অন্য পুলিশদের মতো না। স্যার, উচিত শাস্তি দিয়েছেন এদের। স্যার, এমনই কখন কি করে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। আমি জানি আপনারা আমাকে দুর্নীতিবাজ মনে করেছিলেন, কিন্তু আমি ওইরকম না। আর এই কেসের কত আমাদের বাইরে যেন আর কেউ না জানতে পারে। স্যার, এটা নিয়ে আপনি ভাববেন না, জীবন চলে গেলেও কেউ জানবে না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কই? ওকে এখানে রাখো। স্যার ডেকেছেন? এই কেসের একটা ফাইল রেডি করো। সাব্বির বলতে থাকে আর রাহুল সে অনুযায়ী লিখতে থাকে। রাত 2টো নাগাদ হাসপাতালের পোস্টমর্টম কমপ্লিট হয়। সাব্বির বড় অফিসারকে ফোন দিয়ে বলে, স্যার, আপনি যে 4 জনের কথা বলেছিলেন, এই 4 জনই তারা। ওকে গুড, ফাইল রেডি। স্যার, সকালে পেয়ে যাবেন। সকালে সাব্বির ওই লাস্ট 4টার অভিভাবকদের খবর দেয়। 8টা গাড়ি আসে কমিশনার অফিসের সামনে। গাড়ি থেকে 4 জন বিখ্যাত বিজনেসম্যান বেরিয়ে অফিসে ঢোকে। স্যার, আমার ছেলেকে কে খুন করেছে? স্যার, ওদের খুনিকে পেয়েছেন? হ্যাঁ, আমাদের সন্দেহ যে ওদেরকে কেউ ব্যক্তিগত শত্রুতার ধরে হত্যা করেছে। কে স্যার? সেটা বলতে পারছি না, কিন্তু ওদেরকে যে মেরেছে খুব বাজেভাবে মেরেছে। সেটা আমরা জানি। ছেলেগুলো কত ভালো ছিল, ওদের সাথে কার শত্রুতা থাকতে পারে? সেটাই। আচ্ছা, আপনারা লাশগুলোকে নিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করুন। বাইরে অ্যাম্বুলেন্স লাশ রাখা আছে। স্যার, আপনি দ্রুত ওদের খুনিকে খুঁজে বের করুন। সবাই বেরিয়ে গেলে সাব্বির বাইরে যায়, 4 জনকে ডাকে। আপনারা শুনুন, আপনাদের মেয়েদের যদি কেউ বাজেভাবে ধর্ষণ করে আর আপনি জানতে পারেন কে করেছে, তাহলে আপনারা কি করবেন? আমি তাই করেছি। বলে সাব্বির চলে আসে। ওরা বুঝতে পেরে গেছে যে সাব্বিরই যা করার করেছে আর কেন করেছে। লাশগুলো নিয়ে চলে যায় ওরা। বিকেলে সাব্বির বেরিয়ে যায় তানিয়ার সাথে দেখা করার জন্য। হঠাৎ একটা ফোন আসে। কি কমিশনার সাহেব, কি ভেবেছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দিব? আমার ছেলের মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়ব, আজ নয়তো কাল। আর এমন শাস্তি দিব আপনাকে আপনি শোকেই মারা যাবেন। বলেই ফোনটা কেটে দিই। সাব্বির জানে যে পুলিশের চাকরি করা আর মৃত্যু সাথে নিয়ে ঘোরা একই কথা। সাব্বির এসব ভয় পায় না। সাব্বির এসব তোয়াক্কা করে তানিয়াদের বাড়ি মানে রাইসার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বাইক এসে প্রচণ্ড স্পিডে সাব্বিরের বুকে ছুরি মারতে নিলে সাব্বির ঘুরে যায় আর সেটা তার হাতে লাগে। হাত অনেকটা কেটে যায়। তানিয়া বারান্দায় এসে এই দৃশ্য দেখতে পেয়ে ছুটে আসে। সাব্বিরের হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, হাতের অনেকটা অংশ কেটে গেছে। তানিয়া তাড়াহুড়োতে আসতে গিয়ে সাব্বিরের সামনে থাকা একটা ইটের টুকরোর সাথে হোঁচট খায় এবং সোজা সাব্বিরের উপরে গিয়ে পড়ে। পড়ার সময় চোখ বন্ধ করে নিয়েছিল। চোখ খুলে দেখে সাব্বিরের উপরে লেপ্টে আছে আর ও ঠোঁট দুটো সাব্বিরের ঠোঁট দুটোতে লেগে গেছে, ঠিক অনেকটা লিপ কিস করার মতোই। তানিয়া ধ্যান ভাঙে সাব্বিরের হাতের রক্তের দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে এবং
সাব্বিরকে নিয়ে ভিতরে চলে যায়। ফার্স্ট এড কিট বের করে কাটা জায়গায় ট্রিটমেন্ট করতে থাকে। আপনি শুধু শুধু আমার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। কে বলছে যে আমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছি? আমি তো আমার জীবন বাঁচাইছি। মানে আপনার জীবন মানে? অনেক লম্বা কাহিনী, পরে একদিন বলবো সময় হলে, ঠিক আছে? আচ্ছা, বাইকে কে ছিল যে আপনাকে আক্রমণ করলো? যাদের মেরেছি তাদের লোক হতে পারে, কিংবা আমার পুরনো শত্রুদের মধ্যেও কেউ হতে পারে। আপনার এত শত্রু? হ্যাঁ, অনেক। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আর 2 জন পুলিশ পাঠিয়ে দিয়েছি, ওরা তোমাকে প্রোটেকশন দিবে। বলে সাব্বির বেরিয়ে চলে আসে। একটা ফোন দেয় কাকে যেন। হ্যালো, তুই জানিস একটু আগে আমার উপর অ্যাটাক হয়েছিল? কি? কে করেছে এটা? আমি জানি না, তবে বাইকার ছিল। আলতাফের লোক নাকি অন্য কেউ? সেটা বলতে পারবো না, কিন্তু আলতাফ যদি আমার আসল পরিচয় জেনে যায় তবে কিন্তু সমস্যা হবে। আমাদের মিশন শুরু হবার আগেই শেষ হবে। সেটা নিয়ে তুই ভাবিস না। যতদিন পুলিশের ছদ্মবেশে আছিস ততদিন কেউ তোকে চিনবে না। আর ভাবির কি খবর? তোকে চিনতে পেরেছে? না রে, সেই কত বছর পর খোঁজ পেলাম, এখন আবার আমাকে চেনে না। দুঃখ করিস না, ভাবিকে যখন একবার পেয়েছিস সব ঠিক হয়ে যাবে। ফোন কেটে গেছে। সাব্বির কমিশনার অফিসে চলে আসে। এসেই কিছু পুলিশ পাঠায় তানিয়ার কাছে। স্যার, আপনার হাতে ব্যান্ডেজ? এ তেমন কিছু না, জাস্ট একটু আঘাত লেগেছে, ব্যাস। স্যার, এটা তো সামান্য আঘাত না, তাহলে আপনি মিথ্যে বলছেন কেন? সাব্বির বলে দেয় যে কিভাবে হামলা হয় ওর উপর। রাইসা সাব্বিরকে সাবধানে থাকতে বলে। সাব্বির রাতে বাসায় যায়। কারেন্ট নেই বাসায়, দরজার ধাক্কাচ্ছে। সাব্বির ঠক 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 করে, কিন্তু কেউ দরজা খুলছে না। সাব্বির আরও কয়েকবার দরজায় বাড়ি দেয়, কিন্তু খুলে দেয় না। সাব্বিরের টেনশন বাড়তে থাকে যে কেউ আবার কিছু করে দেয়নি তো। সাব্বির পিছনে যায় রানিং নিয়ে দরজা ভাঙবে বলে, কিন্তু তার আগেই মিতা দরজা খুলে দেয়। মিতার চেহারা দেখে সাব্বির ভয়ে চিৎকার দেয়। মিতার হাতে একটা মোম আর চেহারা সাদা সাদা কি যেন। সাব্বিরের চিৎকার শুনে মিতাও একসাথে চিৎকার দেয়। সাব্বিরও চিৎকার দেয়। আয়া। আর বলছিল কেন? আরে মিতা, তুই? আমি তো ভেবেছিলাম পেতনি টেতনি হবে হয়তো। আরে ভাই, তুমি আমারে পেতনি বলতে পারলা? মুই কত গোলো করি দেখছো? চেহারায় ফেস ক্রিম মাখছি। কিসের গুলো? তুই গুলো বলতে চাইছিস? ও ওইটাই। কিন্তু তার ক্রিমই হয়েছে। আরে কিরমাইয়ের কথা কই নেই, আমি চেহারায় যেটা মাখছি সেটার কথাই কইছি। আচ্ছা বাদ দে, বাবা কই? রুমে ঘুমায়। আমি অনেক বই লেখা হয়েছি, আমার চলে যাওয়ার পর থেকেই এমন করে। আচ্ছা খাবার দে, আমাকে ক্ষুধা লাগছে। মিতা খাবার বেড়ে দিলে সাব্বির খেয়ে নেয়। একসময় সাব্বিরের মাও ছিল, একটা ছোট বোনও ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না, ছিল একটা অনেক বড় চক্রান্ত, যেটার বদলা সাব্বির নিবে যে কোনো মূল্যে। সকালে সাব্বির নিজের কাজে যায়। আজকাল সাব্বিরের কাজে মন বসে না। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরঘুর করে, সেটা হলো তানিয়ার চিন্তা। অফিসে বসে বসে কিছু পুরনো কেসের ফাইল ঘাঁটছিল সাব্বির। তাতে একজন আসামির ছবি দেখতে পায়, যার একটা জিনিস সাব্বিরের চোখে পড়ে যায়। স্টিফেন আর্থার নামের এক আন্ডারওয়ার্ল্ডের ডন এর ছবি। তার গলার একটা ট্যাটু সাব্বিরের চেনা চেনা লাগে। একটা ত্রিকোণী গোলের মাঝে একটা ধারালো ছুরির নকশা। সাব্বির ছোটবেলায় সেই দিনের ঘটনার কথা মনে পড়ে। দিনটা ছিল পয়লা বৈশাখ। সাব্বিরের বাবা তখন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আর ওর মা ছিল একটা জজ। তো সাব্বিরের মা আর ওরা 2 ভাই বোন সেদিন তার মার সাথে মেলায় যাবে, তাই তারা গাড়িতে করে মেলার উদ্দেশ্যে রওনা করে। ওরা তখন ওদের নানু বাড়িতে ছিল, তাই গ্রামের মেলায় যাবে। গাড়ি চলছিল ঠিক মতো, কিন্তু হঠাৎ ড্রাইভার বলল যে গাড়ির ব্রেক কাজ করছে না। সবাই অনেক ভয় পেয়ে গেল। সাব্বিরের মা সাব্বিরকে এবং ওর বোন মহিমীকে বাঁচানোর জন্য চিন্তিত হয়ে পড়লেন। গাড়ি অনেক বেগে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাছের সাথে বাড়ি খায়, কিন্তু সাব্বির বাদে বাগের সবাই অজ্ঞান হয়ে যায়। সাব্বির গাড়ি থেকে নেমে যায় এবং ওর মা এবং বোনকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বেচারা জানতো না যে তারা আর এই দুনিয়ায় নেই। অনেক চেষ্টার পরে যখন সাব্বির ব্যর্থ হলো, তখন গাড়ির
পাশে বসে পড়ল এবং হঠাৎ একটা ঘড়ির মতো টিকটিক আওয়াজ শুনতে পেল। আওয়াজটা গাড়ির নিচ থেকে আসছিল। সাব্বির ঝুঁকে দেখে যে একটা বোম। সাব্বির বোম চিনে গাড়ির অনেক নিচে ছিল। সাব্বির একটা লাঠি আনতে গেল বোমটাকে বের করার জন্য, কিন্তু তখনই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হলো। সাব্বির তাকিয়ে দেখলো সাব্বিরের মা সহ বোন সহ গাড়িটা উপরে উঠছে, গাড়িতে আগুন জ্বলছে। সাব্বির মা বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আশেপাশের সবাই বিস্ফোরণের উৎস খুঁজতে এসে সাব্বিরকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। সাব্বিরকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আর পোড়া লাশগুলোকে কবর দেওয়ার ব্যবস্থা করে। সাব্বিরের বাবা খবর পেয়ে ছুটে আসেন। সবশেষে হাসপাতালে যান সাব্বিরের কাছে। সাব্বিরের তখন জ্ঞান ফিরে এসেছিল। সে তার রুমের বাইরে কারোর কথার আওয়াজ শুনতে পায় এই রকম। বস, ওই মহিলা তো মরে গেছে, ওর একটা ছেলে বেঁচে আছে। না বস, ছেলেটা কিছু জানে না কিভাবে কি হয়েছে, সবাই অ্যাক্সিডেন্ট ভাবছে। আচ্ছা বস। সাব্বির এই শরীর নিয়ে উঠে যায় দেখার জন্য কে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছে। তখন দরজা দিয়ে একটা লোককে দেখতে পায়, তার গলায় এই ট্যাটু ছিল। সাব্বির সেই থেকে এই লোকের খোঁজ করছে, আজ পেয়েও গেল। লোকটাকে সাব্বিরের চায়, কিন্তু কোন মানুষ একে 5 বছর যাবৎ দেখেনি। হয়তো বেঁচে আছে, কিন্তু সাব্বির ওকে বাঁচতে দিবে না, অনেক কঠিন মৃত্যু দেবে। সাব্বির ডিটেলসগুলো প্রিন্ট করে নেয় আলাদাভাবে, কেননা এগুলো টপ সিক্রেট ফাইল। দুপুর হয়ে এসেছে, সাব্বিরের ক্ষুধা লেগেছে, তাই বাইরে যায় লাঞ্চ করতে, কিন্তু অফিসের বাইরেই তানিয়াকে দেখতে পায়। আরে আপনি এখানে কি করছেন? তেমন কিছু না, আপনার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা বলে সাব্বির আবার তাকালো তানিয়ার দিকে। আপনি আমার জন্য খাবার এনেছেন? ক্যারিয়ারটা দেখায় তানিয়া। আসুন ভেতরে যাওয়া যাক। বলে সাব্বির তানিয়াকে ভিতরে নিয়ে যায়। সাব্বির বসে আছে আর তানিয়া খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু সাব্বির তাকিয়ে আছে তানিয়ার দিকে। এই চেহারার দিকে 1000 বছর তাকিয়ে থাকলেও সাব্বিরের তৃষ্ণা মিটবে না। নিন, চোখ দিয়ে আমার চেহারা না খেয়ে খাবার খান। সাব্বির ঘটনার আকস্মিকতায় একটু লজ্জা পায়। আপনি আমার জন্য খাবার এনেছেন, কেউ দেখলে খারাপ ভাববে তো। যে যা ভাবার ভাবুক, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি ঠিক তো সব ঠিক। সাব্বির খাবার নিয়ে বসে আছে। প্লেটে ওর পছন্দের বিরিয়ানি রান্না করেছে তানিয়া, কিন্তু ও খাচ্ছে না। খাবে কি করে, ওর তো হাত কাটা। আরে খাবার খাচ্ছেন না কেন? বিরিয়ানি পছন্দ না আপনার? হ্যাঁ পছন্দ তো, আমার ফেভারিট, কিন্তু আপনি জানলেন কি করে? ফাহিম ভাই বলেছে, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সাব্বির ওর হাত তানিয়াকে দেখায়। এ মা, আপনার হাত কেটে গেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। দিন আমি খাইয়ে দেই। সাব্বির কি বলবে ভেবে পায় না, কিন্তু ক্রাশের হাত থেকে খাওয়া মন্দ না, তাই সাব্বির হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তানিয়া সাব্বিরকে খাইয়ে দিচ্ছে আর সাব্বির বাচ্চাদের মতো চুপ করে খাচ্ছে। তানিয়া লক্ষ্য করে যে সাব্বির ওর দিকে তাকিয়ে আছে আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ মা, কান্না করছেন কেন? খুব বেশি ঝাল হয়েছে কি? না এমনি। এমনিতে তো কেউ কান্না করে না কারণ ছাড়া। কারণ নিশ্চয়ই আছে। আমার মা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। বাবা কাজে বেশি থাকতো, আমার নিজের খাবার নিজেই খেতাম, আর আম্মু থাকতে প্রতিদিন আমাকে খাইয়ে দিত। তানিয়া হয়তো ভাবেনি যে এই ডিজিটাল যুগেও এমন কোনো ছেলে আছে যে নিজের মাকে এতটা ভালোবাসে। আচ্ছা কমিশনার সাহেব, আমাকে আপনার কেমন লাগে? হঠাৎ এরকম প্রশ্ন শুনে সাব্বিরের গলায় খাবার আটকে যায়। তানিয়া পানি এগিয়ে দেয়। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। কেন, আমাকে আপনার খারাপ লাগে? না তেমন কিছু না, কিন্তু কিন্তু কি? কিছু না। সাব্বিরের খাওয়া শেষ। তানিয়া সবটা গুছিয়ে চলে যায়, কিন্তু আসার সময় মুখে যে হাসিটা ছিল সেটা নেই। সাব্বিরের আর জবাব দেওয়া হলো না। সাব্বির ফরমার দ্বারা খবর পেয়েছে যে এখানে আশেপাশে কিছুদিন ধরে স্টিফেন অর্থারের লোকদের দেখা গেছে, যেটা অনেক কাজের কারণ। এর মাধ্যমে সাব্বির স্টিফেনের কাছে পৌঁছতে পারবে। সাব্বিরের জানতে হবে যে কেন তার মাকে মারা হলো, আর এর বদলা নিতে হবে। সাব্বির ছদ্মবেশে বেরিয়ে যায় ওদের খুঁজতে,
আর আশেপাশে যেখানে যেখানে ওদের লোক গেছে সেই সব জায়গায় লোকজনদের জিজ্ঞাসা করতে থাকে ছবি দেখিয়ে। অনেক খোঁজার পরেও সাব্বির কারো খোঁজ পায় না। সাব্বিরের মাথা ধরে যায় খুঁজতে খুঁজতে, তাই ও চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে যায়। চা চেয়ে বসে ছিল, সাইডে খামের ভেতরে ছবিগুলো ছিল। হঠাৎ একটা বাতাস সেগুলো অনেকটা দূরে গিয়ে পড়ে। সেগুলো আনতে গেলে দেখতে পায় যে ছবিগুলো খাম থেকে বের হয়ে গেছে। ছবিগুলো একটা একটা করে সংগ্রহ করছিল। তখনই সাব্বিরের সাথে একটা লোকের ধাক্কা লাগে। সাব্বির ছবিগুলো তোলাতে মনোযোগ দেয়, কিন্তু হঠাৎ একটা ছবি সাব্বিরের চোখে পড়ে, যেটা অবিকল একটু আগে ধাক্কা খাওয়া লোকটার মতন দেখতে। সাব্বিরের বুঝতে বাকি রইল না যে এইটাই সেই লোক যাকে সাব্বির খুঁজছে। সাব্বির লোকটার পিছু নয়, লোকটা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে আর সেখান থেকে একটা গাড়িতে উঠে পড়ে। সাব্বির পিছু নিতে থাকে। অনেক দূর যাওয়ার পরে সাব্বিরের সামনে থেকে গাড়িটা মিলিয়ে যায়। সাব্বির গাড়ি থেকে নেমে খুঁজতে থাকে চারিদিকে। একটা হোটেলের সামনে দেখতে পায় লোকটাকে। লোকটা হোটেলে ঢুকে যায় আর সাব্বিরও। একটা রুমে ঢুকেছে লোকটি। সাব্বির দরজায় কান পাতে, কিছু শোনা যাচ্ছিল না, তাই সাব্বির কৌশলে দরজা খুলে ফেলে। কিন্তু ভিতরে ঢুকতেই দেখতে পায় যে লোকটা পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গান পয়েন্টে সাব্বির। এই কে তুই? হ্যাঁ, এতক্ষণ ধরে পিছু নিচ্ছিস, এখন এখানে চলে এসেছিস? সামনে পিস্তল, তবুও সাব্বির বলতে থাকে, আমি এমনি আপনার পিছু নিচ্ছি না। আপনার বসের সাথে আমার একটা জিনিস নিয়ে ডিল করার ইচ্ছা আছে। কে আমার বস? আমি কারোর জন্য কাজ করি না। আর তুই কি ডিল করতে চাস? ট্রাক ডিলিং, 200 কোটি টাকার। লোকটা কিছুক্ষণ সাব্বিরের দিকে তাকিয়ে থাকে, হয়তো ভেবে দেখছে। কি বিশ্বাস আছে তুই এর জন্য এসেছিস? আচ্ছা তুই এখন যা, কালকে বসের কাছে নিয়ে যাব তোকে। আচ্ছা ভাই, অনেক বড় উপকার করলেন। ফ্রিতে কিছুই হয় না, কমিশন দিতে হবে। আরে তোকে তো খাওয়াচ্ছে কমিশন। কমিশনারের কাছ থেকে কমিশন খাওয়ার শখ উতরে যাবে। আচ্ছা এখন যা, কালকে আসিস। লোকটা হয়তো সাব্বিরকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই পিস্তল নামিয়ে নেয়। সাব্বির হোটেল থেকে বেরিয়ে যায়, একজনকে ফোন দেয়। হ্যালো, কালকে রেডি থাকিস, ওই শালাকে পেয়েছি। আমি তোকে ঠিকানা বলবো, তুই চলে আসিস। সাব্বির বাড়িতে চলে যায়, কিন্তু ভালো করে দেখে নেয় যে কেউ পিছু নিচ্ছে নাকি। সাব্বির কী জিনিস ওর আসল কাজ উদ্দেশ্য কেউ জানে না, ওর বাবাও না। একজন ছাড়া, সেটা হলো যার সাথে ফোনে কথা বলল। সকালে সাব্বির গাড়ি নিয়ে কমিশনার অফিসে যাবে, তখনই একটা মেয়ে আসে সাব্বিরের সাথে দেখা করতে। সাব্বির মেয়েটিকে দেখে অবাক, পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে। 5 বছর আগে কলেজের 2য় বর্ষের ছাত্ররা গেটে ভাঙচুর করছে। তোমরা কেন এমন করছো? ভাঙচুর করে কি হবে? তোমাদের নামে থানায় মামলা করতে বাধ্য হবে বলে দিলাম। যা খুশি করেন, আমরা থামবো না। এর বিচার আমরা করিয়ে ছাড়বো। আর সাব্বির ভাইয়ের আসার আগ পর্যন্ত কেউ এখান থেকে বের হবে না, আপনিও না। তখনই গেটের বাইরে 30 থেকে 40টার মতো বাইক আসে, হর্ন বাজাতে থাকে। সবার সামনে একটা কেটিএম বাইক, তার পিছনে 4টা বাইক, আর তার পিছনে বাকি 25টা বাইক। গেটের সামনে পুরো জায়গাটা ব্লক করে গেছে ভিড় আর বাইকের জন্য। প্রিন্সিপাল সহ কলেজের প্রফেসররা গেটের ভিতরে দাঁড়িয়ে আছে, আর গেট আটকে রেখেছে ছাত্ররা। তার মধ্যে সবার সামনে থেকে কেটিএম থেকে একটা ছেলে নামলো। পরনে ছেঁড়াপাটা প্যান্ট, জিন্সের শার্ট আর কালো সানগ্লাস। এই হচ্ছে সাব্বির, যার জন্য সবাই অপেক্ষা করছে। কলেজের স্টুডেন্ট ইউনিয়নের লিডার একটা সিগারেট বের করে মুখে নিল সাব্বির। বাইকের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। ভাই আপনি এসেছেন, এদের একটা বিহিত করুন। সাদ হচ্ছে ফার্স্ট ইয়ারের ছাত্র, সাব্বিরের বাম হাত। সেই লেভেলের তেরা, কাউকে টাইম দেয় না। সামনে যেই থাকুক না কেন সেটা পড়ে দেখে আগে অ্যাকশন নেয়। কিন্তু সাব্বিরের কথায় উপরে কোনো কথা বলে না। এতক্ষণে সাব্বির মুখ খুলল। কি হয়েছে সেটা পুরোটা খুলে বল। ভাই আপনার অনুপস্থিতিতেই আমাদের ইংলিশ প্রফেসর 2য় বর্ষের লেজাকে ক্লাসরুমে একা পেয়ে রেপ করার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই কয়েকজন তাকে ধরে ফেলি এবং পিটিয়ে গাছের সাথে রক্তাক্ত করে বেঁধে রেখেছি। এখন কি করব ভাই? সিগারেট টান দিতে দিতে সাব্বির বলে, ওকে তো মেরেছি, তো এখন পুলিশে দিয়ে দে। বলেন ভাই, ওকে মেরে ফেলা উচিত। সাদ,
আমি যা বলছি তাই কর। মেয়েটির কোনো ক্ষতি হয়নি, তাই জেলেও ওর উপযুক্ত শাস্তি পাবে। আর ভুলে যাস না, আমরা ছাত্র। জি ভাই। এই তোরা এর গেট খোল, এই লোচ্চাটাকে বের করে থানায় নিয়ে চল। সাব্বির ঝামেলা মিটমাট করে ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে বসে আড্ডা দিতে থাকে নীল ও আরিয়ানের সাথে। তখনই কিছু মেয়ের আওয়াজ শুনতে পায়। আরে কে রে এই সাব্বির? আজকের দিনটাই মাটি করে দিল। কলেজের প্রথম দিন আর আজকে কলেজে ঢুকতে ঢুকতেই দুপুর হয়ে গেল। আরে ফালতু বকছিস কেন? ও তো আমাদের ভালোর জন্যই কাজ করে। আজ ওর লোকেরা না থাকলে একটা মেয়ের ইজ্জত চলে যেত। হ্যাঁ, সেটাও ঠিক। ছেলেটাকে বখাটে মনে হলেও অতটা খারাপ না। সাব্বির দেখতে আসে যে কারা ওর নামে এত গুণগান গাইছে। মেয়েগুলোকে দেখতে পায়। সাব্বির মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। সব কয়টা মেয়ে ভয় পেতে শুরু করে। সাব্বির ভালো হলেও ওকে আর ওর কাজকর্ম দেখে যে কেউ ওকে ভয় পায়। কলেজের প্রিন্সিপাল সহ সবাই, এমনকি নেতারাও। সাব্বির এক পা এগোলে মেয়েগুলো এক পা পিছিয়ে যাচ্ছে। এক পা দু পা করতে করতে সবার দেওয়ালে পিঠ থেকে এগিয়ে যায়। সাব্বির এগিয়ে গেলে সবাই চোখ বন্ধ করে ফেলে। একটু পরে সবাই চোখ খুলে সবাই দেখতে পায় যে সাব্বির দেওয়ালে হাত দিয়ে তানিয়ার চোখের দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে, একেবারে চোখ থেকে চোখ। কলেজের মেয়েদের অনেকে ভিড় জমিয়েছে এটা দেখার জন্য, কারণ সাব্বির মেয়েদের পাত্তা দেয় না। আজ নাকি সে একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে হাসছে। সাব্বিরের সাথে যারা ছিল তারা নীল, আরিয়ান, ওরা বলদ হয়ে গেছে সাব্বিরের কাজ দেখে, কারণ ওরা ভাবেনি সাব্বির এমন কিছু করবে। আর সাব্বিরের কখন কি করে সেটা ওরাও জানে না, এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও। তানিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের চোখের দিকে, আর সাব্বির তানিয়া প্রথমে ভয় পেলেও এখন আর পাচ্ছে না, কারণ এই চোখে তানিয়া ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পারছে না। কিন্তু সেটা কি আদৌ তার জন্য? সাব্বিরের চেলাপেলারা সাব্বির এবার তানিয়ার সাইড থেকে হাত সরিয়ে নেয় আর চলে যায়। যাওয়ার আগে হাত দিয়ে কি যেন একটা ইশারা করে, সেটা তানিয়া বুঝতে পারে না। তানিয়া ক্যাম্পাসে প্রবেশ করে ক্লাসে যাওয়ার সময় করিডোরে সবাই ওকে আর চোখে দেখছিল, যেটা তানিয়াকে ভাবাচ্ছিল। আসলে সাব্বির যেটা করেছে একটু আগে, সেটার জন্যই আর অনেক মেয়ে শত্রু হয়ে গেছে ইতিমধ্যে তানিয়া, কারণ সবাই তানিয়াকে হিংসা করছে। স্যার ক্লাস নিচ্ছে, সবাই ক্লাস করছে। হঠাৎ দরজার সামনে সাব্বির চলে আসে। আরে সাব্বির যে, তো আজ কি মনে করে ক্লাসের সামনে? তেমন কিছু না স্যার, ক্লাস করব তাই। এই কথা বলার সাথে সাথেই সবাই সাব্বিরের দিকে এলিয়েন দেখার মতো তাকিয়ে রইল। স্যার বিশ্বাস করতে পারছে না, সাব্বির ক্লাস করবে। আসলে ক্লাস করবে তুমি, নাকি আমি ভুল শুনছি? না স্যার, ক্লাস করব। বিশ্বাস হচ্ছে না? আরে যখন ক্লাস করতে চাই না তখন কিছু বললেন না, এখন ক্লাস করতে চাই আর এত প্রশ্ন করছেন। করব না ক্লাস, আপনি ওদেরই ক্লাস করান। আরে আমি সেটা কখন বললাম? ক্লাস করলে ভেতরে যাও। সাব্বির ভেতরে যায়। আজই প্রথম সাব্বির ক্লাসে পা রাখলো। ছেলে মেয়ে একসাথে বসে সবাই। সাব্বির তানিয়ার সাইডে একটা মেয়েকে দেখতে পেল, ওকে ইশারা করলো অন্য জায়গায় যেতে। মেয়েটি চলে গেল। সাব্বির তানিয়ার পাশে বসে পড়ল। তানিয়া অবাক হয়েছে এত জায়গা থাকতে ওর পাশে বসায়। সেই সাথে কিছু মেয়ে হিংসায় পড়ছে। সাব্বির মনোযোগ দিয়ে ক্লাস করছে, তানিয়াকে দেখার ক্লাস। সাব্বির তানিয়ার দিকে তাকিয়ে আছে তো আছেই, তানিয়ার অস্বস্তি হচ্ছে। এইভাবে তাকিয়ে থাকলে এটাই হওয়া স্বাভাবিক। ক্লাস শেষ, সাব্বির বাইরে যায়। এদিকে তানিয়ার কলেজের গুন্ডি টাইপ মেয়েরা ডেকে নিয়ে যায়। এই তোর নাম কি? তানিয়া। তোর সাহস তো কম না, তুই কলেজে এসে সাব্বিরকে পটানোর ট্রাই করছিস। দেখুন, আপনাদের ভুল হচ্ছে। আমি কাউকে পাঠাচ্ছি না, সে নিজেই আমাকে পটাতে চাচ্ছে। দোস্ত, মেয়েটা বেশি কথা বলে, প্লাস মুখে মুখে তর্কও করে। ওকে দেখ এখন কি করি। এই তুই এক কাজ কর, কলেজের মাঝে সবার সামনে কান ধরে উঠবোস কর। করবো না, মগের মল্লুক নাকি, যা বলবে তাই করব। তুই করবি, তোর বাপ করবে, আর এখনই করবি।
তানিয়া বিভিন্নভাবেই মানা করতে থাকে, কিন্তু মেয়েগুলো নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি না। এইদিকে সাব্বির কলেজ ক্যান্টিনে বসেছিল, তখনই এক ছোট ভাই এসে খবর দেয়। সাব্বির ভাই, সাব্বির ভাই। কিরে, কি হয়েছে সাদ? সাব্বির ভাই, ভাবিকে লিয়া আর রিগিতা মিলে র্যাগিং করছে। কি? হ্যাঁ ভাই, অনেকভাবে অপমান করার চেষ্টা করছে। কোথায় ওরা? কলেজের মাঠে ভাই, তাড়াতাড়ি চলুন। সাব্বির অনেক জোরে দৌড় লাগায়, সাথে সাতশো বাকিরা ওইদিকে। কিরে, তুই তো কোনো কথাই শুনছিস না, তোকে এবার কি করব ভেবেও কুল পাবি না বলে যেই হাত উঠাতে যায় তখনই দেখতে পায় কলেজের মাঠে ওই দিক থেকে অনেক ধুলো উড়ছে, মানে কারা যেন দৌড়িয়ে আসছে। তার মধ্যে থেকে সবার আগে সাব্বিরকে দেখা যাচ্ছে, মাথায় রুমাল বাঁধা। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। কলেজের সব ছেলে মেয়েরা সাব্বিরকে এভাবে দেখে ভয় পেয়ে যায়, কেননা সাব্বির যখনই এমন রেগে যায় তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। সাব্বির এসে ওদের সামনে দাঁড়ায়, পিছনে 4 বন্ধু আর ছোট ভাইয়েরা। রিকেতা আর লিয়া ভয়ে কাঁপছে আর ভাবছে আজকে ওদের খবর আছে, যেটা সাব্বিরের লাল চোখ দেখে আন্দাজ করতে পারছে। কি হলো এখন মার? আরে কি যে বলিস, আমরা ওকে মারতে যাব কেন? তাহলে কি করছিলি বল? তুই এইভাবে কথা বলছিস কেন এই খারাপ মেয়েটার জন্য? ঠাস 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 থাপ্পড় পড়ল লিয়ার গালে। সবাই অবাক হয়ে তাকিয়েছে সাব্বিরে, কখনো মেয়ের গায়ে হাত তোলেনি এই যাবৎ, কিন্তু সবাই এটা জানে যে সাব্বিরের রাগ লিমিট ক্রস করে গেলে ও যা খুশি করতে পারে। কি বললি? খারাপ মেয়ে? হ্যাঁ, তুই কিভাবে ওকে খারাপ বলিস? ওর খারাপের কি দেখেছিস? তুই একে মারলি, তাও আবার এই খারাপ মেয়েটার জন্য? ঠাস ঠাস আবার থাপ্পড় বলল, এবার রিকিতার গালে। থাপ্পড়গুলো খুব জোরে পড়েছে, একেবারে দাগ হয়ে গেছে। আমারে খেপাইছিস, আজকে এর পরিমাণ স্বরূপ মারছি। আর সবাই রে বলে রাখি, তানিয়াকে আজ থেকে কেউ কিছু বললে সেটা আমাকে বলা হবে, তাই সাবধানে। আমি চাই না কাউকে মারধর করতে। তুই এই মেয়ের জন্য আমাদের মেরেছিস, দেখিস এরপর ভালো হবে না। যা যা দেখা যাবে। তানিয়া সাইডে দাঁড়িয়ে আছে অবাক হয়ে, এতক্ষণ কান্না করছিল কিন্তু এখন প্রচুর কান্না করছে। হ্যাঁ মেয়ে, কান্না করছো কেন? চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলাম। হেঁচকি উঠে গেছে কান্না করতে করতে। সাব্বিরকে সাদকে ইশারা করে পানি আনতে সাদ পানি নিয়ে আসে। সাব্বির তানিয়াকে পানি এগিয়ে দেয়, পানিটা খেয়ে নেয় তানিয়া। আপনি কেন আমার জন্য ওদের মারলেন? কথাটা অনেকভাবে ঘুরিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি সোজাসুজি উত্তর দেব যে আমি তোমাকে ভালোবাসি, তাই। মজা করছেন আমার সাথে? একদম না, আমি সিরিয়াস। আসলেই? হ্যাঁ। তো কেন ভালোবাসেন আমায়? ভালোবাসার হাজারটা কারণ আছে, কিন্তু না বাসার একটাও কারণ নেই। কিন্তু আপনি তো একটা গুন্ডা। আমি গুন্ডা সেটা সবার জন্য না। তবুও সবাই আপনাকে ভয় পায়। সবাই পায় না, যারা খারাপ কাজ করে তারা পায়। এখন এটা বলো, আমাকে ভালোবাসবা কিনা? বাসবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি। সিগারেট খাওয়া ছাড়তে হবে আপনাকে, আর নিয়মিত ক্লাস করতে হবে। সিগারেট? আচ্ছা, আমি কথা দিলাম আর কোনোদিন নিজের টাকায় সিগারেট খাবো না। বন্ধুরা খাওয়ালে খাবেন। তুমি তো আমার টেনশনই ফালাই দিলা। পারবেন কিনা বলেন? পারবো, তবে একটু সময় দিতে হবে। আচ্ছা দিলাম। এখন তো বলো যে ভালোবাসি। প্রপোজ করছেন? সরি, ভুলে গেছি। সাদ, ফুল নিয়ে আয়। জি ভাই। সাদ দৌড়ে যায় কলেজের বাগান থেকে গাছসহ ফুল তুলে আনে। তাড়াহুড়োতে মাথায় ছিল না। সাব্বির গাছগুলো থেকে কয়েকটা ফুল নিয়ে তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। মায়াবতী, তোমার এই কাজল কালো চোখের প্রেমে পড়েছি, তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসির প্রেমে পড়েছি, তোমার ওই মাতাল করা চুলের প্রেমে পড়েছি, অবশেষে তুমি নামক নেশায় আসক্ত হয়েছি। তুমি কি সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিট শুনতে দিবে? তোমার ওই মনের ঘরে আমাকে একটু জায়গা দিবে? একটুখানি জায়গা দিলেই হবে।
আমি সারা জীবন তোমার ঠোঁটের হাসির কারণ হব, সারা জীবন তোমাকে রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। কি দিবে না আমাকে? তোমাতে আসক্ত হওয়ার সুযোগ হবে না, আমার বেঁচে থাকার কারণ হবে না, আমার নিঃশ্বাস নেওয়ার কারণ। তোমাকে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। পুরো কলেজ সাব্বিরের প্রপোজ দেখছে। সবাই জানে যে সাব্বির মারপিট পারে, কিন্তু সাব্বির যে এত রোমান্টিকভাবে প্রপোজ করতে পারে সেটা জানতো না। আই লাভ ইউ টু। তানিয়া সাব্বিরের হাতে থাকা ফুল নিয়ে নেয়। সাব্বির খুশিতে তানিয়াকে জড়িয়ে ধরে। সরি জড়িয়ে ধরার জন্য। এই কিসের সরি? আমাকে না জড়িয়ে ধরলে কাকে ধরবেন? সারা কলেজ একসাথে হাততালি দিয়ে ওঠে। সাদ, আরিয়ান, নীল, সৌরভ, ওমর, সাইফুল সবাই খুশিতে লুঙ্গি ডান্স দিয়ে থাকে। আজ একটা ভাবি হইল অবশেষে। শালা ট্রিট দে সবাইকে। অবশ্যই। সাব্বির বাইক বের করলো। সাব্বির বসেছে, পিছনে তানিয়া, আর পিছনে আরো 6টা বাইকে 700 বাকিরা। রাস্তা দিয়ে চলছে ফুল স্পিডে। এত স্পিডে বাইক চালাও কেন? ভয় করে তো? ভয় কিসের? আমি আছি তো। এই জন্যই তো বসেছি। আমি কোনোদিন বাইকে বসি না, ভয় করে তাই। ভাবি ভয় পাবেন না, ভাই খুব ভালো বাইক চালায়। দেখতেছি তো, কিন্তু আপনার হেতে কই? মানে? আরে আপনার জিপ কই? আর শরম দিয়ে না ভাবি, যেই কয়টারে প্রপোজ করেছি সব কয়টা পালাইছে ভয়ে। হাসতে থাকে তানিয়া। বাইক নিয়ে সবাই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। সবাইকে ইচ্ছা মতো খাওয়ায় সাব্বির। সবাইকে খাইয়ে বিদায় জানায় সাব্বির। তানিয়াকে বাসায় দিয়ে আসবে এখন সাব্বির, তাই ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে 2টা বাইক, একটা সাব্বিরের আর আরেকটা সাদের। বাকিরা চলে গেছে, আর সাদ সারাদিন সাব্বিরের সাথেই থাকে। সাব্বির ওকে নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তানিয়ার বলা ঠিকানা মতো সাব্বির পৌঁছে গেছে। একটা এতিমখানার সামনে এসেছে তারা। এখানে কেন তানিয়া? তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি এতিম, আর এইটাই আমার বাড়ি। সাব্বিরের তানিয়ার জন্য দুঃখ হয়। তানিয়ার চোখে পানি ছলছল করছে। আরে পাগলি, কান্না করে কেন? কে বলছে তোমার কেউ নেই? আমি আছি না তোমার জন্য। আজ থেকে তোমার আমি আছি, তাই তুমি আর কোনোদিন নিজেকে এতিম বলবে না, ঠিক আছে? ওকে বলে সাব্বিরের বুকে মাথা রাখে। তানিয়া, ভাবছি তোমাকে কিছুদিনের ভেতর আমার বউ করে নেব। সত্যি? হ্যাঁ, আব্বুকে বলে নেই, তারপর। আচ্ছা, এখন ভেতরে যাই। ভালো থেকো। তোমাকে কাল এখান থেকে পিক করে নেব। আচ্ছা। কিন্তু এর মধ্যে তানিয়ার জন্য ঘনিয়ে আসছিল অনেক বড় বিপদ, যেটা সাব্বির জানতো না। সাব্বির বাসায় চলে আসে। সাব্বিরকে বিদায় জানিয়ে চলে যায়। সাব্বির ওর বাবাকে সবটা খুলে বলে তানিয়ার ব্যাপারে। ওর বাবা অনেক খুশি হয়, কারণ ছেলে এই প্রথম কারো কথা মুখ ফুটে বলেছে। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে ছেলেটা একেবারে চুপসে গেছিল, কারোর সাথে তেমন কথা বলতো না। কিন্তু আরিয়ান, নীল, ওম, সাইফুল ওদেরকে যখন থেকে পাশে পেয়েছে তখন থেকে সবটা ভুলে গেছে। তাই সাব্বিরের বাবা চায় না সাব্বির আর কোনো কষ্ট পাক। এভাবে কিছুদিন সাব্বির আর তানিয়ার প্রেম কাহিনী খুব ভালোই চলছিল। সাব্বির ভালো হয়ে যাচ্ছিল, গুন্ডামি মস্তানি ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিচ্ছিল। সাব্বিরের কারণে ওর বন্ধুরা সহ স্বাদও ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু সব ভালো সবার সয় না। তানিয়ার প্রতি কারোর তীব্র ক্ষোভ ছিল, যেটা অনেক ভয়ঙ্করভাবে সাব্বিরের জীবনে আঘাত হানল। কলেজের বাইরে তানিয়া সহ সাব্বির আর সবাই ফুচকা খাচ্ছিল। তখনই তানিয়ার প্রচণ্ড ঝাল লাগে। দোকানদারের পানি শেষ, তাই সাব্বির রাস্তার ওপাশে দোকানে যায় পানি আনতে। পানি নিয়ে চলে আসছিল, তখনই একটা ট্রাক এসে সাব্বিরকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সহ সবাই এটা দেখে জায়গাতেই বরফের মতো জমে যায়। তানিয়া সাব্বির বলে চিৎকার দিয়ে ছুট লাগায়। পিছনে আরিয়ান, ওম আর বাকিরা দাঁড়িয়ে আছে। সবটা যেন কেমন থমকে গেছে। এক মুহূর্তে সবটা হয়ে গেল। সাব্বিরের কাছে যাওয়ার জন্য যেই তানিয়া সহ বাকিরা দৌড় দেয়, তখনই আরেকটা বাস এসে তানিয়াকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সাব্বিরের কাছে যেতে চাইল, কিন্তু মাথা সহ সারা শরীরে অনেক চোট থাকায় সাব্বিরের কাছে যেতে পারে না।
কিছুক্ষণের ভেতরে তানিয়া চোখ বন্ধ হয়ে আসে। সাব্বির সেখানেই পড়ে আর সবটা দেখছে। পড়ে থেকে কিছু কিন্তু নাড়াচাড়া করার শক্তিটুকুও পাচ্ছে না। চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। সাব্বিরের বন্ধুরা দুজনকে গাড়িতে উঠায়। সাতশো সবাই কান্না করছে। ভাই একটু চোখটা খোলার চেষ্টা করেন ভাই, আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না ভাই বলে সাদ কাঁদতে থাকে। সাব্বিরের বন্ধুরা নীরবে চোখের পানি ফেলছে। সাব্বিরের বন্ধুরা সবাই তানিয়াকে আর সাব্বিরকে একটা হাসপাতালে ভর্তি করায়। সাব্বিরের জ্ঞান ফেরে 2 দিন পরে। জ্ঞান ফিরতেই সাব্বির চারিদিকে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তানিয়াকে না দেখতে পেয়ে সাব্বির চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ আসছে না। একটু বাদেই নার্স প্রবেশ করে কেবিনে আর সাব্বিরের অবস্থা দেখে ওর বন্ধুদের সহ ওর বাবাকে খবর দেয়। সাদ হাসপাতালের বাইরেই ছিল। দোকানে সাদ ছুটে আসে। সাদ কেবিনে প্রবেশ করে দৌড়াতে কেবিনে প্রবেশ করতেই ভাই শান্ত হন, সব ঠিক আছে। তানিয়া কই? ও কোথায়? ও ঠিক আছে? সাদ কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? সাদ তবুও কোনো কথা বলে না। কিরে, চুপ করে আছিস কেন? এর মধ্যে সাব্বিরের বন্ধুরা চলে এসেছে। হ্যাঁ রাফি, নীল, অমর, ও কোথায় বলছে না কেন? আমার তানিয়া কই? ও ঠিক আছে তো? সাব্বির শান্ত হয়, এই অবস্থায় এতটা রিয়াক্ট করিস না, তোর ক্ষতি হবে। আরে ভাই, বলছিস না কেন? তানিয়া কই? তানিয়া ভাবির কি? তানিয়ার কি? সাদ বলতে শুরু করে। ভাই আপনাকে বাঁচাতে গিয়ে তানিয়া বাবু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি করি, কিন্তু আপনার অবস্থা ততটা খারাপ না হলেও ভাবির মাথায় অনেক বড় একটা চোট পাই এবং ভাবির মেমোরি লস হয়। ভাবির জ্ঞান ফেরার পর আমাদের কাউকে চিনতে পারিনি, আপনার কথা বললে আপনাকেও চিনিনি। সবটা শুনে সাব্বিরের মাথা চক্কর দিতে থাকে। মাথায় কিছুই ঢুকছে না সাব্বিরের। নিজেকে সামলা ভাই। তানিয়া কই এখন? জানি না, জ্ঞান ফেরার পর কই যেন চলে গেছে। আমরা ভেবেছিলাম যে তানিয়া ভাবি আশ্রমে যাবে, কিন্তু পরের দিন আমরা যখন সেখানে যাই তখন ভাবি সেখানে ছিল না। খোঁজ নিয়ে জানতে পারি ভাবি সেখান থেকে চলে গেছে। কোথায় গেছে আমার তানিয়া? জানি না ভাই। এই ঘটনা সাব্বিরের জীবন পুরোটা বদলে দেয়। সাব্বির খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, সব আগের মতো হয়ে যায়। সাব্বিরের বাবা সাব্বিরকে নিয়ে অনেক ভয়ে ছিল, কেন না সাব্বিরই তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। সাব্বির পাগলের মতো আচরণ করত। সাদ, নীল, ওমর, রাফি, সাইফুল এরা সাব্বিরের অবস্থা দেখে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মেয়েটা হঠাৎ করে হারিয়ে গেল। একদিন সন্ধ্যাবেলা সাব্বির তানিয়ার সাথে যেখানে বসে থাকতো, ক্যাম্পাসের পুকুরটা, সেখানে বসেছিল। তানিয়ার কথা মনে করে কাঁদছিল। তানিয়ার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের স্মৃতিগুলো সাব্বিরকে আরও বেশি কষ্ট দেয়। তানিয়াকে একদিন জিজ্ঞাসা করেছিল সাব্বির যে, তুমি আমার থেকে কি কি প্রত্যাশা করো? তানিয়া বলে, একটা ভালোবাসা, তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ আর পুলিশ হওয়া। মানে তুমি চাও আমি পুলিশ হই? আমার পুলিশ অনেক ভালো লাগে। আমি পুলিশ হতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে মানুষ পুলিশ কেমন যেন লাগে না, তাই ভেবেছি নিজের হাজবেন্ড পুলিশ হবে। ওকে ডান। কি ডান? পুলিশের চাকরি। আসলে তুমি পুলিশ হবে? আমার জানটা আমার কাছে এতটুকুনি একটা ইচ্ছা করেছে, আর আমি পারবো না তার ইচ্ছা পূরণ করতে। কিন্তু ভালো পুলিশ হতে হলে তো অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। সেটাও করব দরকার পড়লে। আচ্ছা, তুমি যেদিন চাকরি পাবে ওই দিন আমরা বিয়ে করব, কেমন? চাকরি পেতে তো দেরি আছে, এতদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পারবো না অপেক্ষা করতে। আমি তো 1 মিনিট তোমাকে ছাড়া বাঁচি না, আর এতদিন কিভাবে সম্ভব? সব সম্ভব, চাইলেই সম্ভব। এই কথাটা সাব্বিরের মাথায় বাড়ি খেতে থাকে। যেহেতু তানিয়া বেঁচে আছে, তাহলে তানিয়াকে তো সাব্বির খুঁজে পাবে একদিন। তাই সাব্বির সিদ্ধান্ত নেয় পুলিশ হবে। এই ইচ্ছার কারণে সাব্বির আবার আগের মতো পড়াশোনায় মন দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে আর পুলিশে অ্যাপ্লাই করে। পুলিশে অ্যাপ্লাই করতে সাব্বিরের বাবা সাব্বিরের বিয়ের কথা বলে, কিন্তু সাব্বির একটা কথা সাফ জানিয়ে দেয়, বিয়ে করলে তানিয়াকেই করব, সেটা এ জন্মে না হলে বিয়েই করব না। সাব্বিরের বাবা আর সাব্বিরকে এই নিয়ে আর কিছুই বলে না। ছেলে জেদ করেছে, তাই কিছু না বলাই ভালো।
জেদের কারণে ও তানিয়াকে খুঁজে পেতেও পারে। কিছুদিন পরে একটা লেটার আসে বাড়িতে যে সাব্বিরের পুলিশের এসআই পদে চাকরি হয়ে গেছে, জয়নিং ডেট বলে দেওয়া হয়েছে। পুলিশে চাকরি পাওয়ার পর সাব্বির মনে মনে বলে, তানিয়া, আমি পেরেছি। এইবার তোমাকে খুঁজে বের করব, যত কষ্টই হোক না কেন, আর যত সময় বা লাগুক না কেন, তুমি আমার হবে। বুড়ো বয়সে হলেও তুমি আমারই হবে। চাকরি পাওয়ার পরে সাব্বির ডিউটিতে জয়েন করে। সেদিনে একটা প্রপোজাল আসে, সেটা রিকিতা নিয়ে এসেছিল। মানে রিকিতার বাবা ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সাব্বির রিকিতার বাবাকে সরাসরি মানা করে দেয়। এতে সাব্বিরের প্রতি রিকিতা রেগে যায় এবং বলে ফেলে যে, তুই এত ভাব কেন? হ্যাঁ, তোকে পাওয়ার জন্য তানিয়ার অ্যাক্সিডেন্ট করলাম, আর তুই এখন আমাকে মেরে নিচ্ছিস না? আমাকে বিয়ে করলে কি পাবি না যা তানিয়া দিতে পারবে, আমিও পারবো না? সাব্বির এতক্ষণ একটা সোফায় বসেছিল, কিন্তু তানিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। তুই করেছিস তানিয়ার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমি করেছি। ওই দিন তোকে গাড়িতে ধাক্কা দেওয়া সব আমার প্ল্যান ছিল, কিন্তু ওই দিন কীভাবে যে ওই ড্রাইভার তোকে খুব জোরে আঘাত করে, যেটা আমার প্ল্যানে ছিল না। ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় বসলো সাব্বির রিকিতার মুখে। ছি রিকি, আমি ভাবিনি যে তুই এতটা নিচু যে আমাকে পাওয়ার জন্য তানিয়ার অ্যাক্সিডেন্ট করাবি। তোকে এর ফল ভোগ করতেই হবে, দেখে নিস। ওই দিন রিকিতা ভয় পেয়ে চলে যায়। এর কিছুদিনের ভেতরে সাব্বির রিকিতাকে ভুয়া মার্ডার কেসে ফাঁসি দিয়ে ফাঁসিতে ঝোলার ব্যবস্থা করে দেয়। এরপরে তানিয়াকে খুঁজতে থাকে, আর এর মাধ্যমে বিভিন্ন কেস ঘাটতেও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন কঠিন কঠিন কেস সলভ করে। সাব্বির কমিশনার পদে প্রমোশন পায়, সেটা তো জানিলই। আর এতক্ষণ অতীতের ঘটনায় ছিলাম। বর্তমানে সাব্বির কমিশনারের অফিসে যাবে, তখনই একটা মেয়ে সাব্বিরের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে সাব্বিরের অতীতের স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠেছিল। আর সে আর কেউ নয়, লিয়া, যে রিকিতার বেস্ট ফ্রেন্ড ছিল। কি হলো? কে আপনি? এভাবে গাড়ির সামনে দাঁড়ালেন কেন? সাব্বির ভাই, আমাকে চিনতে পারছো না? আমি রিয়া। লিয়া? ও হ্যাঁ, মনে পড়েছে। তো কি খবর হঠাৎ এভাবে গাড়ির সামনে? ভাই, একটা কথা বলতে এসেছি, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কি কথা যে এভাবে আসতে হলো? ভাই, আপনার তানিয়ার সম্পর্কে বলতে এসেছি। তানিয়ার সম্বন্ধে? হ্যাঁ, তানিয়ার সম্বন্ধে, কিন্তু এখানে না, অন্য কোনো জায়গায়। আচ্ছা চলো। বলে সাব্বির ফাহিমাকে নিয়ে বাড়ির বাগানে গিয়ে বসে থাকে। লিয়াও এসেছে। বাসার পর সাব্বির ফাহিমাকে কফি আনতে বলল। ফাহিম চলে গেল। ভাইয়া, যেটা বলবো সেটা আপনার হয়তো বিশ্বাস হবে না, তবুও আপনাকে বিশ্বাস করতে হবে। রিকিতা, আপনাকে একটা কথা বলিনি, আর কোনোদিন বলতেও না, আমি জানি। আপনি তো সবটা জানেন, আপনাকে আর নতুন করে কি বলবো। ওই দিন তানিয়ার অ্যাক্সিডেন্ট করে রিকিতা শান্ত হয়নি, আর একটা অঘটন না ঘটানো পর্যন্ত ওর মন শান্তি পেত না। তাই ও ওই দিন হাসপাতালে যায়। যখন জানতে পারে যে তানিয়া বেঁচে আছে, তখন অনেক রেগে যায় আর তানিয়ার মারার মতলব করে, কিন্তু এটা আমার পছন্দ হয়নি। আমার মন সায় দেয়নি। এতে আমি রিকির বেস্ট ফ্রেন্ড হতে পারি, তবুও একজন মানুষ হয়ে আরেকজনের জীবন নিয়ে খেলা, এটা আমার পছন্দ হয়নি। তাই আমি রিকিতাকে মানা করি, কিন্তু রিকিতা বলে যে হয় ওকে মেরে ফেলবে, না হয় এমন কিছু করবে যার ফলে যাতে তানিয়ার জীবন থেকে আপনি মুছে যান। তাই রিকিতা ডাক্তারকে বলে যে এমন কিছু করতে যাতে তানিয়া ওর সব স্মৃতি হারিয়ে ফেলে। ডাক্তার বলে যে এমন কিছু করলে ব্রেনে অনেক আঘাত পাবে। এর থেকে আমি এমন কিছু করতে পারি যাতে পেশেন্ট সাময়িক সময়ের জন্য 1 বা 2 বছরের সব কিছু ভুলে যাবে, কিন্তু এটা সাময়িক ট্রিটমেন্ট পেলে আবার সব মনে পড়ে যাবে। তখন রিকিতা বলে যে এটাই যথেষ্ট, আরও যতদিন সাব্বিরকে ভুলে থাকবে আমি ততদিন সাব্বিরকে বিয়ে করে ফেলবো। এর মানে তানিয়ার আবার সব কিছু মনে পড়বে? হ্যাঁ ভাইয়া, ওর আবার সব কিছু মনে পড়বে, কিন্তু এটা তখনই হবে যখন ও অনেক বড় কোনো শক পাবে বা ট্রিটমেন্ট দেওয়া হবে, আর ট্রিটমেন্টে অনেক দিন সময় লাগবে, আর তানিয়ার সব মনে নাও পড়তে পারে। আর আমি জানি যে আপনি তানিয়াকে এখনও ভালোবাসেন আর খুঁজছেন। আমরা যা করেছি তার জন্য ক্ষমা করাটাও যে কারোর কাছেই কষ্টকর, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। এখনো তোমাকে একটা কথা বলিনি,
আমি তানিয়াকে পেয়ে গেছি। কি সত্যি ভাইয়া? সাব্বির সবটা বলে লিয়াকে। আমি খুব খুশি, আমার জন্য কারোর জীবনটা নষ্ট হয়নি এটা ভেবে আমি খুশি। আমি এখন মরলেও শান্তিতে মরতে পারবো। আর ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো, যা খুশি জিজ্ঞাসা করো। সাইফুল কোথায় আপনি জানেন? কেন? একটা কথা কোনোদিন বলা হয়নি। সাইফুলকে আমি অনেক ভালোবাসি, কিন্তু অনেকদিন যাবত তোর কোনো খোঁজ পাচ্ছি না। তোমার নাম্বার দিয়ে যাও, আমি ওকে পেলে তোমাকে ফোন দিতে বলবো। ধন্যবাদ ভাইয়া। লিয়া চলে যাওয়ার পর সাব্বির কমিশনার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ তানিয়ার কথা মনে পড়ে। সাব্বির ফাহিমকে তানিয়ার কাছে যেতে বলে। গাড়ি তানিয়ার বাসা মানে রাইসার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাব্বির বেরিয়ে তানিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে তানিয়াকে ডাকে, কিন্তু তানিয়া কোনো রেসপন্স করে না। সাব্বির আবার দরজার বাড়ি দেয়, কিন্তু এবারও কোনো রেসপন্স পাওয়া যায় না। সাব্বির এবার খুব চিন্তায় পড়ে যায়, মেয়েটার কিছু হলো না তো। আবার সাব্বির জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে দেখে তানিয়া বিছানায় শুয়ে আছে। এটা দেখে সাব্বিরের চিন্তা কিছুটা কমে। হাই তানিয়া। তানিয়া তানিয়া এখনও কোনো জবাব দিচ্ছে না, তাই সাব্বির তানিয়াকে জাগানোর জন্য কাঁধে হাত দেয়। তানিয়ার শরীর আগুন হয়ে আছে, অনেক জ্বর এসেছে আর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সাব্বির তানিয়াকে কোলে তুলে নিয়ে গাড়িতে যায়। ফাহিম অবস্থা বেগতিক দিকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? সাব্বির শুধু বলে হসপিটালে চলো। ফাহিম ড্রাইভ করতে লাগলো। হাসপাতাল খুব দূরে না, কাছেই, কমিশনার অফিস থেকে খানিক দূরে। সেখানে তানিয়াকে ভর্তি করা হলো। তানিয়াকে ভর্তি করে সাব্বির যেই বিল কাউন্টারে গেল, তখনই একটা ফোন আসলো। সেই লোক যার সাথে সাব্বিরের আজ দেখা করার কথা ছিল, মানে স্টিফেন অর্থারের লোক। এখন সাব্বিরকে যেতে হবে, কিন্তু তানিয়াকে একা রেখে তো যাওয়া যাবে না। তাই রাইসাকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলল। রাইসা আসলে সাব্বির চলে যায়, ছদ্মবেশ ধারণ করে একটা গ্যাংস্টারের মতো। সাথে কিছু লোকদেরও ফোন দেয়। ওই হোটেলের সামনে আসতেই লোকটাকে দেখতে পায় সাব্বির। ওই লোকটা সাব্বিরকে একটা গাড়িতে বসিয়ে দেয়। গাড়ি চলতে থাকে, কিন্তু কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছে না। একটু বাদেই সাব্বিরকে একটা জায়গায় এনে রাখা হয়। লোকটা বলে, আমি আসছি। একটা নির্জন এলাকা, গ্রামের মতো। সেইখানে একটা বড় ডেইরি ফার্মের লোকটা একটু বাদেই ফিরে আসে, সাথে কিছু লোক। সবাই সাব্বিরের দিকে তাকিয়ে কেমন যেন একটা হাসি দেয়। লোকটা সাব্বিরের চোখে কাপড় বেঁধে দেয়। কাপড় বেঁধে দেওয়ায় সাব্বির কিছু দেখতে পাচ্ছিল না। লোকটা সাব্বিরকে নিয়ে যাচ্ছিল আর সাব্বির যাচ্ছিল। সাব্বির চোখ বাঁধা অবস্থায় যতটুকু বুঝতে পারছিল যে সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটু বাদে একটা অন্ধকার রুমে সাব্বিরের চোখ খুলে দেওয়া হলো। চারিদিকে অন্ধকার, তাই কিছু দেখা যাচ্ছিল না। একটু বাদেই চারিদিকে লাইট জ্বলে উঠল। লাইটের আলোয় দেখা যাচ্ছিল যে স্টিফেন অর্থার বসে আছে। সাব্বিরকে ইশারায় ডাকা হলো। সাব্বির কাছে গেল। জিজ্ঞাসা করা হলো, কেন এসেছে, কি দরকার? স্টিফেন অর্থারের সাথে। আমার মাল লাগবে, ড্রাগ। কি ড্রাগস লাগবে? মজা করছিস? তুই বাচ্চা মানুষ, এত ড্রাগ দিয়ে কি করবি? ড্রাগ দিয়ে যা করে তাই করব, বিক্রি করব। আর আমাকে কেউ মাল দিচ্ছে না, তাই এখানে এসেছি। তোর নাম কি, আর কেন তোকে সবাই ড্রাগ দিচ্ছে না? সাব্বির ভাউয়ের নাম শুনেছেন? সাব্বির ভাউ বলে একজন আরেকজনের দিকে তাকাতাকি করছিল। স্টিফেন অর্থার। সাব্বির ভাউকে তুই কিভাবে চিনিস? সাব্বির ভাউয়ের সাথে তোর কি সম্পর্ক? এত বড় মাফিয়া ডনকে তুই কিভাবে চিনিস? তুই কি সাব্বির ভাউ নাকি? হ্যাঁ, মানে না, আমি আশরাফ। আমি সাব্বির ভাউয়ের সাথে শত্রুতা করেছি, তাই কেউ আমাকে মাল দিচ্ছে না। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম কি নাকি তোকে মাল দিব। ওই রুমে যা, দেখে তোর মাল রেডি। সাব্বির স্টিফেনের বলা রুমে যায়। গিয়ে দেখতে পায় যে 4টা চেয়ারে উল্টো দিকে ঘোরানো, আর ওই চেয়ারের অন্য পাশে কেউ বসে আছে, কিন্তু কারা সেটা দেখা যাচ্ছে না। বলার সাথে 4টা চেয়ার ঘুরে যায় আর 4জন লোককে দেখতে পায়। সাব্বির যাদের দেখে সাব্বিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আলতাফ চৌধুরী, শাইন খদ্দকার, মজিব মান্টু, লিটন দাস, এরা 4জন বসে আছে আর এদের হাতে পিস্তল। সাব্বির কিছু বলতে যাবে,
তার আগেই সাব্বিরের পায়ে একটা গুলি করে 4 জনের একজন। কি রে, কি ভেবেছিলি সহজে ছাড় পাবি? তোকে এখানে আনা সহ সব প্ল্যান আমাদের। সাব্বিরের পা বেয়ে গুলির ক্ষত থেকে রক্ত পড়ছে। না, আমি এতটা ভাবিনি। ভেবেছিলাম স্টিফেনকে খতম করে চলে যাব, বাট তোদের যখন সব প্ল্যান, তাহলে তোদেরও খতম করব। স্টিফেনের লোক চারিদিক থেকে সাব্বিরকে ঘিরে ধরল। সবাই সাব্বিরের দিকে বন্দুক তাক করে আছে, মনে হয় ক্রস ফায়ার করবে। কিন্তু তখনই বাইরে থেকে কিছু লোক এসে বলল, বস, একটা হেলিকপ্টার এসেছে বাইরে, আর তার থেকে 5-6 জন লোক নেমে আসছে আমাদের দিকে। আমাদের 5 জন লোককে মেরে দিয়েছে। সাব্বির এটা শুনে রক্তাক্ত অবস্থায় হাসতে থাকে। আমি এত সহজে মারব না। তখনই স্নাইপারের গুলির মতো ফচফচ করে কতগুলো গুলি চলল, আর স্টিফেন সহ সবাই মাটিতে শুয়ে দিল। কেবল আলতাফ, মুজিব, লিটন, শাহিন এদের বাদে 6 জন কালো সুটবুট পরা এজেন্টের মতো লোক ঘরে ঢুকলো। এরা কারা সেটাই ভাবছেন তো? ওরা হলো সাদ, সাইফুল, নীল, ওমর, ফাহিম আর রেজওয়ান। সবাই 2 হাতেই হাউসার্ড গান, আর নীল আর ওমরের হাতে মেশিন গান। তোরা এসে পড়েছিস? জি বস। তোকে বিপদে ফেলে আমরা কি বসে থাকবো নাকি? কিন্তু একটু লেট হয়ে গেছে, আর একটু আগে আসলে পায়ে গুলি খেতি না। আলতাফ সহ বাকিরা বসে আছে, মনে হচ্ছে গরম কড়াইয়ে বসিয়ে রাখছে এমন করছে। কি? আলতাফ সাহেব হাওয়া? ফুস। তুই পুলিশ না? হ্যাঁ। তাহলে এরা কারা? এরা সিক্রেট এজেন্ট, টপ সিক্রেট এজেন্ট, আর আমি একজন সিক্রেট এজেন্ট, প্লাস আন্ডারওয়ার্ল্ড কিং মাফিয়া ডন সাব্বির ভাউ। এখন কি করবি বল? আমাদেরও মেরে দিবি? তোরা কি ভেবেছিস? কিন্তু আগে এটা বল, স্টিভেনের সাথে তোর সম্পর্ক কি? স্টিফেন আমাদের জন্য কাজ করে, ওকে আমরাই ডন বানিয়েছি। ও আমাদের একটা মার্ডারে হেল্প করে, তারপর থেকেই ওকে আমরা ব্যবহার করেছি, বিনিময়ে দিয়ে গেছি মোটা অঙ্কের টাকা আর পাওয়ার। তোরা কার মার্ডার প্ল্যান করেছিলি স্টিফেনকে দিয়ে? জজ নীলা চৌধুরী। কি? কুত্তার বাচ্চা, কেন মেরেছিস বল? বলে সাব্বির একটা গুলি করে আলতাফের পায়ে, আর আলতাফ বলে, থাম, তোর জান পাখি আমার কাছে, ওকে ভুলে গেছিস? মানে? তোর জান পাখি তানিয়া, যার জন্য আমাদের সবার ছেলেকে মার্ডার করেছিস। কি? হ্যাঁ। তখনই একটা লোক তানিয়াকে নিয়ে আসে। লোকটা হচ্ছে অনিক, পুলিশ অফিসার অনিক। অনিক তুমি? হ্যাঁ, আমি কি বলবো, আর টাকার গোলাম সবাই আমিও। না সাদ, বোগামি করিস না, ওর গান পয়েন্টে তানিয়া। সবাই পিস্তল নামাও। সাব্বির অনিককে প্রশ্ন করে, সবাই অস্ত্র নামিয়ে রাখে। সবই বুঝলাম, কিন্তু নীলা চৌধুরী সাথে তোর কি সম্পর্ক? আমার মা সে, আগে এটা বল, ওনাকে কেন মেরেছিলি? উনি আমাদের একটা কেসের জজ ছিলেন, আর সেই কেস ছিল অস্ত্রের। উনি যদি ওই দিন বেঁচে যেতেন তাহলে আমাদের অনেক বছরের সাজা হতো, তাই উড়িয়ে দিয়েছি। আর আজকে তোকে ওড়াবো, ওপরে গিয়ে আমার সালাম জানাস। তোকে তো আমি... না না, একদম কোনো কিছু করার চেষ্টা করিস না, আর ভুলে যাস না তোর প্রাণ ভোমরা আমাদের হাতে। সাব্বির কিছু করতে পারছে না, কারণ তানিয়াকে গান পয়েন্টে রেখেছে। সাব্বির, আপনি আমার কথা ভাববেন না, আপনি এনাদের মেরে দিন, আপনার মায়ের খুনিদের বাঁচিয়ে রাখবেন না। হঠাৎ অনিকের ফোন বেজে ওঠে, আর অনিক ফোনে চোখ দেয়। তখনই সাব্বির জুতোয় গুজে রাখা গান দুটো বের করে অনিকের হাতে ফায়ার করে, আর তানিয়াকে নিজের কাছে নিয়ে আসে। আর অনিকের হাতে ফায়ার করার সাথে সাথেই সাতশো বাকিরা হাতে অস্ত্র তুলে নেয়। ও শিট! এবার ওপরে গিয়ে আফসোস করিস বলে মাথায় চোখ বরাবর গুলি করে। এখন আলতাফ সহ বাকিদের সামনে নীল, ওমর, সাদ, ফাহিম, সাইফুল আর বাকিরা সবার হাতে গান, যেগুলো ওদের দিকে তাক করা। সাব্বির তানিয়াকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাইরে চলে আসে। তানিয়া উল্টো দিকে ঘুরতেই ফায়ারিংয়ের আওয়াজ শুরু হয়। তানিয়া পিছনে তাকাতে গেলেও সাব্বির তাকাতে দেয় না, কারণ সাদরা আলতাফদের ক্রস ফায়ারিং করছে, মানে ব্রাশ ফায়ার। 10 মিনিট পর সবাই বাইরে বসে আছে।
সাদ সহ সবাই যে যার মতো বসে আছে, আর তানিয়া সামনে একটা টেবিলের উপর বসে আছে, জ্বর এখনো আছে। সাবির ভাই, কাজ তো শেষ? হল ক্লিয়ার। না, এখনো বাকি আছে। সবাই নীলকে জিজ্ঞাসা করলো, তানিয়া ভাবির সাথে আপনার বিয়ে? ওইটা এই জন্মেও হবে না, কারণ আপনি তো আমায় ভালোবাসেনই না। কে বলছে? আমি নিজেই বলি। 5 বছর পর খুঁজে পেলেন আর একবার জড়িয়েও ধরলেন না। মানে এত এত ভালোবাসলেন, বিয়ে করতে চাইলেন, আর আমি প্রপোজ করলাম আর উত্তর দিলেন না। তানিয়া দেখো, মজা করো না। তোমার কি সব মনে আছে? হ্যাঁ, সব মানে আছে। সাত, নীল, ওমর, রাপি, সাইফুল, রিকিতা সবাইকে মনে আছে। এই কথা বলার সাথে সাথে সাব্বির বসা থেকে উঠে দাঁড়ায়। ওর চোখে পানি চলে এসেছে। দৌড়ে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরেছে, এভাবে যেন ছাড়লেই পালিয়ে যাবে। তোমার কখন মনে পড়েছে আর আমাকে জানাওনি কেন? সেই দিন আমাকে রক্ষা করেছিলে, সেই দিন তোমাকে দেখি, কিন্তু যখন তোমার নাম দেখতে পেলাম ব্যাচে, তখন শিওর হলাম। তানিয়া চলো। কোথায়? কাজী অফিসে। না, আগে হাসপাতালে। বিয়ে না হলে এভাবেই থাকবো। আচ্ছা বাবা, পরে যেও, কিন্তু আগে একটা ফার্মেসিতে চলো, তারপর বিয়ের বাসর সব হবে। সাইফুল। বল, কি বলবি? এই নাম্বারটা রাখ। কার নাম্বার? লিয়ার মেয়েটা তোকে অনেক ভালোবাসে। সত্যি? হ্যাঁ। তাহলে দুজনে বিয়েটা একসাথে সেরে ফেলবো। আমি ওকে পছন্দ করি, কিন্তু কোনোদিন বলা হয়নি। আচ্ছা চলো। সাব্বির আর সবাই গাড়ি নিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে যাচ্ছে। সাব্বির পিছনে বসে আছে তানিয়া আর সাব্বির। সাব্বির তানিয়ার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ঘুম যেন কত জনমের ঘুম। তানিয়া সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাসছে। এই হাসি অনেক পাওয়া না, পাওয়ার মাঝের অনেক গল্প বলে দেয়।